আমরা লাইভে আছি এখন। প্রিয় দর্শক মন্ডলী, আমরা সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যে শিরোনামে আলোচনাটি করব সেটি হচ্ছে উদ্যোক্তা হতে ভয় করতে হবে জয়। আসলে আমরা জানি যে উদ্যোক্তা হওয়াটা খুবই কঠিন বিষয়, সকলেই উদ্যোক্তা হতে পারেন না। আর উদ্যোক্তা হতে পারেন না এবং উদ্যোক্তা হওয়ার জন্ম কাহিনী যেমন আছে, উদ্যোক্তাদের মৃত্যু কাহিনীও কিন্তু অনেক আছে। প্রতিদিন যে পরিমাণ যে সংখ্যক উদ্যোক্তা মাঠে আসেন, অনেক সংখ্যক কিন্তু সাথে সাথে আবার চলেও যান। কিন্তু খুব সামান্য সংখ্যক উদ্যোক্তাই কিন্তু সৃজনশীলতা দিয়ে, মেধা দিয়ে, তাদের কর্মকাণ্ড দিয়ে টিকে থাকে। আমরা আজকে 3 জন উদ্যোক্তার গল্প শুনবো এবং তাদের চ্যালেঞ্জগুলো শুনবো, আর এগুলো নিয়ে আমাদের সামনে পুরো বিষয়টিকে উপস্থাপন করবেন আমাদের সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন কানাডা থেকে। তিনি এই উদ্যোক্তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন যে কিভাবে তারা সফলতা অর্জন করেছেন, কি কি চ্যালেঞ্জ তারা ধরে রেখে, চ্যালেঞ্জ তারা অতিক্রম করেছেন, এবং কি কি ভাবে একজন উদ্যোক্তা যখন মাঠে আসবে তখন যেন তারা নিজেদের সফলতাকে নিশ্চিত করতে পারে। এখানে আমাদের সাথে 3 জন উদ্যোক্তা আছেন, ফারজানা ইয়াসমিন বৃষ্টি, ফারহানা ইয়াসমিন এবং সোনিয়া আক্তার। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আপনাকে অনুরোধ করছি পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য। আর আমাদের যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের মাইক্রোফোন গুলো মিউট রাখেন, যখন কথা বলবেন তখন আপনারা আনমিউট করে কথা বলেন, তাহলে কোনো নয়েজ আমরা পাবো না এবং আমরা সকলের কথাই সুন্দর করে শুনতে পাবো। আমি ফারজানা ইয়াসমিন, ফারহানা ইয়াসমিন এবং সোনিয়া আক্তার, আপনাদের মাইক্রোফোন গুলোকে মিউট রাখার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব যখন যাকে অনুরোধ করবেন আপনারা আনমিউট করে আপনারা কথাগুলো বলুন, তাহলে সকলেই আমরা সুন্দর করে শুনতে পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ এবং ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আপনাকে অনুরোধ করছি অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ রেজাউল করিম সিদ্দিকীকে আমরা সবাই চিনি মনে হয়। রেজাউল করিম সিদ্দিকী আমাদের একজন খ্যাতনামা ব্যক্তি বাংলাদেশে। উনি যারা বাংলাদেশ টিভি দেখি ছোটবেলা থেকে, ওখানে মাটি ও মানুষ একটা অনুষ্ঠান হয়, মাটি ও মানুষের উপস্থাপক, উনি একজন উপস্থাপক, যেটা অ্যাঙ্কর, ইংরেজিতে অ্যাঙ্কর বলেন। উনি সেই 80-র দশক থেকে বিটিভির সঙ্গে আছেন। ফলে আমি মনে করি যে আমাদের সবার মধ্যে সবার চাইতে উনি খুবই বাংলাদেশে সুপরিচিত সবচেয়ে বেশি এবং খ্যাতনামা ব্যক্তি, এবং সেই সাথে উনি একজন প্রফেসর মানুষ। আর আমি বাকিদের সঙ্গেও পরিচয় করে দিচ্ছি আপনাদের সবাইকে যে ফারহানা ইয়াসমিন ম্যাডাম, উনি একজন তিনজনই সফল উদ্যোক্তা আজকে। তো উনি মুরব্বী আজকে। উনি আমাদের বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত, বিশেষ করে ছাদ কৃষির জন্য। কিন্তু সেই ছাদ কৃষির থেকে কি করে উনি আরো উদ্যোক্তা তৈরি করছেন সেগুলোর গল্প আমরা শুনবো। আমাদের তার সাথে আছেন ওনারই মেয়ে, যে উদ্যোক্তা হয়ে নিজে এখন কাজ করছে, ফারজানা ইয়াসমিন বৃষ্টি। ওনারা দুইজন যশোরের। আর তার সাথে আছে সোনিয়া আক্তার, মেগামার্ট বিডি নামে একটা প্রতিষ্ঠানের বর্তমানে কর্ণধার, এবং তার গল্পটাও আমরা শুনবো। সোনিয়া আক্তার, আমি অফলাইন বলতেছিলাম যে একটা পাবনার গাজনার বিলের ভিতরে তার জন্ম, ওখান থেকে কি করে উদ্যোক্তা হয়ে এখন ঢাকা শহরে সে কাজ করছে সেগুলো আসলে জানার বিষয় আমাদের সবার জন্য। তো আমি যেটা সবার জন্যই আবার রিপিট করি, আমি পুনরায় যেটা বলছি, যারা আজকে আমাদের আলোচক আছেন আর যারা আমাদের শুনছেন তাদের জন্য বলছি যে আমরা বিসেফ ফাউন্ডেশন নিরাপদ খাদ্য নিয়ে কথা বলে, নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিয়ে কথা বলে। আমাদের ইচ্ছা যে বাংলাদেশের সকল খাদ্যই নিরাপদ হবে এবং পুষ্টিকর হবে, ফলে কোনো লেভেল ছাড়াই যাতে মানুষ বুঝতে পারে যে আমি খাবার কিনতেছি, এটা নিরাপদ হবে, এইরকম একটা পরিস্থিতি যাওয়ার আমাদের ইচ্ছা। কিন্তু বর্তমানে বিভিন্ন রকমের উদ্যোক্তা আপনাদের মতো বা অন্যরা আরো আছে অনেকেই, যারা চেষ্টা করছেন, কিন্তু উৎপাদক থেকে ভোক্তা, আমরা বলি ক্ষেত থেকে পাত, খাবার পাত, ক্ষেত থেকে পাত পর্যন্ত আমাদের ঠিক মতো এই নিরাপদ খাদ্যটা বিভিন্ন জন তৈরি করছে, সেটা যাচ্ছে না, আসছে না। পদে পদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি রয়েছেন, যে কারণে নিরাপদ খাদ্য উৎপাদন হলেও নিরাপদতা হারায় ফেলে।
এর মধ্যে উৎপাদনে কৃষি বীজ, তারপরে আছে ভেজাল দেয়া, তারপরে সেটা রং দেয়া, তারপরে নানান কিছু করে অথবা আমাদের রান্না বান্না, রেস্টুরেন্টে রান্না করার অস্বাস্থ্যকর পরিবেশ, অথবা বিভিন্ন রং টং নানান কিছু ব্যবহারের মাধ্যমে হচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই যে ক্ষেত থেকে পাত শব্দটা ব্যবহার করতেছি, এই যে ব্যবসার যে একটা চেইন আছে, আমরা বলছি যে এর ভিতরে বিভিন্ন রকমের লোকজন জড়িত রয়ে গেছে। উৎপাদক, উৎপাদনের আগে উপকরণ বিতরণ, উপকরণের উৎপাদন এবং সেটা বিতরণ, তারপরে উৎপাদন, তারপরে সেটাকে যে কিনে আবার বাজারজাতকরণ এবং ক্রেতার কাছে, ভোক্তার কাছে পৌঁছায় দেওয়া, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লোক আছে। আমাদের প্রত্যেকটা জায়গায় উদ্যোক্তা দরকার, এবং এই সমস্ত উদ্যোক্তা, প্রতিটা উদ্যোক্তা একটা মুক্তার মতো। আমরা চাচ্ছি যে যাতে করে এই সকল মুক্তার গুলোকে একসাথে নিয়ে একটা মালা গেঁথে দিতে পারি, যাতে করে সহজে উৎপাদিত যে সমস্ত ফারজানা, ইয়াসমিন, বৃষ্টি যেরকম মাশরুম করছে, এটা যাতে সহজেই কোনো রকমের ভেজাল ছাড়াই চলে আসে। একজন বেগুন উৎপাদন করতেছেন, সেটা যাতে ভেজাল ছাড়া অথবা কীট বিষ ছাড়া যাতে ভোক্তার কাছে চলে আসে, তাকে যে চিন্তা করতে না হয় এটা কি আসলে সঠিকটা খাচ্ছি না সঠিকটা খাচ্ছি না। এই মুক্তোর মালাটা গাঁথা, যে আমরা ওটা সাপ্লাই চেন বলেন বা ভ্যালু চেন বলেন, নানানটা শব্দ আছে, আমরা ওই ব্যাখ্যায় যাব না। কথা হলো বিভিন্ন ধরনের, যে প্রতি পদে পদে যে বিভিন্ন ধরনের ব্যক্তি রয়ে গেছে, উদ্যোক্তার প্রয়োজন, আমরা সেই উদ্যোক্তাগুলো গড়ে তুলতে চাই। আপনাদের কাছ থেকে আজকে আপনাদের সফলতার কথা শুনবো, এবং সফলতার থেকে আমরা কি জানলাম, আর একজন উদ্যোক্তা এটা শুনে কি করে উদ্যোক্তা হতে পারে, এবং তার যদি কোনো সমস্যা থাকে, সেই চ্যালেঞ্জ থাকে, সেগুলো কি করে সমাধান করতে পারে, এগুলো আপনাদের কাছ থেকে আজকে শুনবো। আমি আমি আসলে প্রথমে যেতে চাই মাদাম ফারহানা ইয়াসমিন, ওনার সম্বন্ধে বলেছি যে উনি বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত, বিশেষ করে ছাদ বাগান করার জন্য। তো ওনার আরো এখন বিস্তৃত, কালকে আমি কথা বলে জানলাম আরো অনেক কিছু আছে। আমি আগে আপনার গল্পটা সংক্ষেপে শুনতে চাই। আমাদের উদ্দেশ্য গল্প শুনবো, কারণ কি করেছেন সেইটা কিভাবে করলেন পরে আবার সেইটা আলোচনায় যাব। তা আপনি আগে আপনার যদি সফলতার ইয়েটা বলেন, কোথায় কি করছেন ছাদ বাগান, এবং সেই সাথে আরো কি কি করছেন সেটা একটু দয়া করে বলবেন। আমি আসসালামু আলাইকুম, আমি ফারহানা ইয়াসমিন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সফল নারী উদ্যোক্তা। আমার এই 2012 সালে আমি শুরু করি। আসলে এটা প্রথমে আমার হচ্ছে শখের বসে আমি এটাকে শুরু করি। আস্তে আস্তে ছাদ বাগান করতে করতে যখন জনপ্রিয়তা লাভ করলো, তখন বিভিন্ন মিডিয়া, তারপর আপনার উপজেলার কৃষি স্যারেরা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। তাদের সহযোগিতায় আমি অনেকটা দূর পৌঁছাতে পেরেছি। এমনকি হৃদয় মাটি ও মানুষের শাইখ সিরাজ স্যার আমার এখানে প্রোগ্রাম করছে। আমি বিভিন্ন প্রচারের মাধ্যমে আমি আস্তে আস্তে বঙ্গবন্ধু পুরস্কার পর্যন্ত যেতে সক্ষম হয়েছি। তারপর বঙ্গবন্ধু 18 সালের মার্চের 1 তারিখে আমি বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার পাই। পাওয়ার পর আমি বাসায় আসার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি এই জিনিসটা আমার একার মধ্যে আমি রাখবো না, আমি এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাই। তখন আমি 20 জন নারীকে নিয়ে একটা সংগঠন শুরু করি, এবং আমাদের কাজ নিরাপদ সবজি, নিরাপদ ফল, বিষ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই স্লোগান। আমরা প্রতি সাপ্তাহিক মিটিং করি, মাসিক মিটিং করি, এবং আমাদের এইগুলো বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন জায়গার যারা শিশু কিশোর আছে এদেরকে আমরা উদ্বুদ্ধ করি যে কোনো খালি জায়গা পড়ে থাকবে না, বিভিন্ন যতটুক জায়গা থাকবে নিরাপদ সবজি সেখানে লাগাবে, এবং নিরাপদ ফল সেখানে লাগাবে। এবং রিফ্লেট দেওয়া হয়, এবং তাদেরকে আমরা বিনামূল্যে গাছের চারা
তাদেরকে দেই এবং উদ্বুদ্ধ করি বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে এগুলা হচ্ছে যে কাজ করি। এখন আমার যেটা ছিল আমার নেশা, এখন সে নেশাটা কিন্তু আমার পেশায় পরিণত হয়ে গেছে। এখন আমি কি বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে? বলেন বলেন বলেন। আমি থামাই দেবো যদি লাগে, দরকার লাগে, আপনি বলেন। এখন আমি হচ্ছে যে এই ছাদ কৃষিটা এখন আগে ছিল আমার শখের বশে, এখন সেটাকে আমি বাণিজ্যিক হিসাবে করছি। সেখানে আমি বিষ মুক্ত ফল এবং বিভিন্ন সবজি সেখানে আমি চাষ করি এবং হচ্ছে যে এই বিষমুক্ত সবজি এবং ফল আমার পরিবারের পারিবারিক যে চাহিদাটা, সেই চাহিদাটা মেটানোর পরে উদ্বৃত্ত যেটা থাকে সেটা আমি আমার প্রতিবেশীরাও আমার কাছ থেকে সবজি বিভিন্ন যে কাগজে লেবু এইগুলো ঝাল মরিচ এইগুলো সবই আমার এখান থেকে কেনাকাটা করে এবং বিভিন্ন আমার আশপাশে যত স্কুল আছে স্কুলের ম্যাডামরা, তারপর আপনার বিআরডিসি উপজেলা এই সমস্ত স্যারেরা আমার এখান থেকে বিষমুক্ত ফল এগুলো সব তারাই কেনাকাটা করে। তারপরেও যেটুক থাকে আমি বাজারজাত করতে পারি এবং হ্যাঁ, আমার আমি এই যখন ফলগুলো তাদেরকে দেই পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমি ফল বা সবজি তাদেরকে সেইভাবে দেওয়া হয় এবং যারা যেগুলো বাজারজাত করা হয় সেগুলো প্যাকেট সিস্টেমে প্যাকেজিং করি, তার মধ্যে বিভিন্ন ফল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা প্যাকেজিং করে সেগুলো হচ্ছে যে আমি বাজারজাত করি। এর পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছে তাদেরকেও আমি কিভাবে গাছের চারা কলম করতে হয়, কিভাবে গাছে আপনার ভাইরাস লাগলে ওষুধ দিতে হয়, বিষ প্রয়োগ করতে হয়, হ্যাঁ এইগুলো নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় যশোরের বিভিন্ন জায়গায় আমি উঠান বৈঠক করি, বিভিন্ন জায়গায় মহিলাদেরকে নিয়ে তাদের এই নিরাপদ সবজি নিরাপদ ফলের উপর তাদেরকে আমি ধারণা দেই এবং তাদেরকে আমি জানানোর জন্য অনেক কিছু প্রয়োগ করি এবং তারা সেইগুলো আমার যশোর শহরে আমি অনেক উদ্যোক্তা সৃষ্টি করেছি। যারা মহিলারা আগে সবাই ঘরে বসে থাকতো, তাদের বাইরে বেরোতে একটা সমস্যা হতো, এখন সেগুলো আর হয় না। আমি অনেক উদ্যোক্তাকে সৃষ্টি করেছি, তারা কোনো খালি জায়গা পড়ে থাকবে না। তাদের তারা ওই যে স্বামীর কাছ থেকে টাকা চাওয়া বা পরিবারের কাছ থেকে টাকা চাওয়া এইগুলো না করে তারা নিজে কিভাবে স্বাবলম্বী হবে, কিভাবে সামনের দিকে যাবে সেই বিষয়ে তাদেরকে ধারণা দেওয়া বা তাদেরকে ট্রেনিং এর মারফতে তাদেরকে সবকিছু শিখিয়ে দিয়া বুঝিয়ে দিয়া তারা এখন সবাই স্বাবলম্বী এবং সবাই আমার মতন কাজ করছে। আমি হচ্ছে good. যে এইগুলো জি, আমি আমি এই আমি যে আমি যারা আমি একটা এগুলো প্রশ্ন জিজ্ঞেস করছি করতে এর চাই। মাঝে রেজা, জি, বলেন। রেজা, ফারহানা ইয়াসমিন, হ্যাঁ, আমি আপনার কাছ থেকে আপনাকে একটু থামিয়ে দিলাম। আমি দুটো জিনিস আমার জানার আছে আপনার কাছে। প্রথমত হচ্ছে, আপনি উদ্যোক্তা হলেন কবে? আপনি কি পুরস্কার পাওয়ার আগে উদ্যোক্তা হলেন না পুরস্কার পাওয়ার পরে উদ্যোক্তা হলেন? কারণ আপনি যেটা বলছেন যে পুরস্কার পাওয়ার পরে আপনি মহিলাদেরকে আমি অর্গানাইজ করলেন, তাদেরকে ট্রেনিং দিলেন। না, আমি শেষ করি, তারপরে আপনি বলেন। আর আমি আপনি যেটা বললেন যে হ্যাঁ, জি বলেন। আমি উদ্যোক্তা হয়েছি পুরস্কার পাওয়ার আগে, আর উদ্যোক্তা সৃষ্টি করেছি আচ্ছা, পুরস্কার পাওয়ার পরে। না না, আমি সেই জন্যই জিজ্ঞেস করছি, আমাকে আমাকে একটু বলতে দেন। হ্যাঁ, তাহলে আপনাকে যে পুরস্কারটি দেওয়া হলো সেটি কোন কোন, কারণ টেলিভিশনে কয়টি প্রচার হলো, কয়জন কৃষি অফিসার আপনার কাছে দেখতে এলেন, সেটা কিন্তু পুরস্কার প্রাপ্তির যোগ্যতা না। পুরস্কার প্রাপ্তির যোগ্যতা নিশ্চয়ই আপনি এমন কিছু ভালো কাজ করেছেন যে কাজটি দেখে আপনাকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনার কাজটা কি? আপনি কিন্তু কাজের কথাটি বলেন নাই। যে সমস্ত কাজ, কারণ হৃদয়ে মাটিও মানুষ, বাংলাদেশ টেলিভিশনের মাটিও মানুষ, তারা আপনাকে 20টা অনুষ্ঠান করলেও আপনি পুরস্কার পাবেন না যদি আপনার কাজটি ভালো না হয়। আপনি আপনার কাজের বিষয়টি আমাদেরকে একটু বলুন, যেটার কারণে আপনাকে পুরস্কারটা দেওয়া হয়েছে। জি, আমি ওইটুকুই আমার জানার বিষয় আর কি। যেটা আমি নিরাপদ সবজি বাজারে যেরকম আপনার ফরমালিন যুক্ত একটা বিষ যুক্ত একটা ফল পাওয়া যায়, সেটা আমি হচ্ছে যে আমার বাসায় সেইভাবে আমি নিরাপদ সবজিটা করে আমার পারিবারিক চাহিদাটা পূরণ করে আমার পরিবারের যে
তার মানে আমার পরিবারের যে খরচটা সেই ব্যয়ভারের একটা অংশ আমি হচ্ছে যে ওই মারফতে আমি হচ্ছে যে সেটা সাপোর্ট পাই, যে পরিবারের ব্যয়ভারটা আমার ওই জায়গা থেকে আসে। আর হচ্ছে যে যেটা হচ্ছে যে নিরাপদ সবজি, আমি আমার যশোর শহরে আমি অনেক জায়গায় এটাকে সাপ্লাই করি, এবং আমার আশপাশের আমার পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমার আশপাশে যে সমস্ত গৃহিণী মহিলারা আছে তারা সবাই আমার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে আমার কাছে ছুটে চলে আসে বিভিন্ন ট্রেনিং এর জন্য বা বিভিন্ন পরামর্শের জন্য। বিভিন্ন পরামর্শ, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন অনেক কিছু সৃষ্টি করার পরে আজকে তুমি এই পর্যন্ত অনেক কাজ করতে হয়েছে, কাজ না করতে এটা ঠিক, কাজ না করলে কাজ না পুরস্কার পায় নাই, সেটা খুবই ভালো। আমরা 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 আরেকটা শুনতে চাবো। আমাদের আমাদের এক দর্শক বলতেছেন, এবং মিটনও না মানে রেজাল্ট করিম সিদ্দিকীও বলেছেন, উদ্যোক্তা তৈরি হচ্ছে, আমরা সৃষ্টি করার চেষ্টা করছি, আমরা উদ্যোক্তার আবার মৃত্যু ঘটছে। মানে কেউ বলছেন, অথবা কেউ বলছে মৃত্যু বলা ঠিক হবে না, বরং তাদের মৃত্যু ঘটে যাচ্ছে। এটা নিয়ে আমরা একটু পরে একটু পরে শুনবো আর কি, যে আপনি উদ্যোক্তা তৈরি করার সাথে আছেন, আপনার কতজন উদ্যোক্তা আপনার আসলে জীবিত আছে, কতজন আসলে ঝরে পড়ে গেছে, এই গল্পটা শুনবো। তার আগে আমরা একটু বাকি দুইজনের কাছ থেকে শুনে আসি আসলে তাদের কাহিনীটা। সোনিয়া আক্তার, আমি শুরুতে বলেছিলাম সোনিয়া আক্তার গাজনার বিলের ভিতরে বড় হয়েছে। গাজনার একটা এখন আর অজপাড়াগা নাই যদিও, কিন্তু একটা পাড়াগার ভিতরে বিলের মধ্যে তার বড় হওয়া, সেখান থেকে আজকে সে একটা উদ্যোক্তা হয়ে তৈরি হয়েছে। যে আমরা সেই গল্পটা শুনবো, সোনিয়া আক্তার কি করে মাথার মধ্যে আসলো যে আমি একজন উদ্যোক্তা হব, ওই শ্রীপুর গ্রামে থেকে। শ্রীপুর গ্রামের নাম ওটা উল্লেখ করেছে, আমার গ্রাম, যাই হোক আর কি। তো সেইটা একটু গল্পটা আমাদেরকে বলবে, তারপরে আমরা ফারজানার কাছেও যাব, পৃথিবীর কাছে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানীয় মোহাম্মদ জয়নুল আবেদিন আপনাকে আমাকে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি যেটা বলছিলেন আপনি, যে আমি শ্রীপুর গ্রামে গাজনার বিলে আমার জন্ম। তো সত্যি গাজনার বিল থেকে এই পর্যন্ত উঠে আসা এটা আসলে সহজ কিছু না, আবার অনেক কঠিন কিছুও না, যদি মানুষ চেষ্টা করে। তো আমি হয়তো আমার চেষ্টার মাধ্যমে কিছুটা হলেও এগিয়ে আসতে পেরেছি। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন থেকে বুঝতে শিখেছি যে মানুষের প্রফেশন লাইফ বলতে একটা লাইফ আছে, তো তখন থেকে সেটা ছিল আমার অনার্স সেকেন্ড ইয়ার। আমি যখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে সবাই চাকরির দিকে ঝুঁকে। তো চাকরির দিকে যেহেতু সবাই ঝুঁকে, তাহলে চাকরি দিবে কে? সরকারের একার পক্ষে সম্ভব না বাংলাদেশের এই কোটি কোটি মানুষকে, তখন তো 14 কোটি মানুষ ছিল, তো 14 কোটি মানুষকে চাকরি দেওয়া। তো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বর্তমানে প্রায় 17 কোটি। তো এই 17 কোটি মানুষ তাহলে কি করবে? তো কৃষি যেহেতু আমাদের মূল জায়গা, বাংলাদেশের মূল হচ্ছে কৃষি, এবং 80% মানুষই কৃষিকাজের সাথে জড়িত। তো তখন থেকে আমার মনে হতো যে আমি আসলে চাকরি খুঁজবো না, আমি উদ্যোক্তা হব। এটা মাথার মধ্যে কাজ করতো, বাট সেই সময়টা যখন স্টুডেন্ট লাইফ, তখন পারিবারিক ভাবে সাপোর্ট পেতাম না যে উদ্যোক্তা হব। তখন পরিবার থেকে বলা হতো তুমি স্টুডেন্ট, তোমার কিছু করার দরকার নেই। তো যাই হোক, পরবর্তী সময়ে চেষ্টা করেছি বারবার। তো পরবর্তী সময়ে যখন আমি আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করি, আমি আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি অ্যাজ এ টিচার একটা স্কুলে জয়েন করি, এবং তারপরেও আমার মাথার মধ্যে কাজ করতো আমি টিচার, বাট আমাকে উদ্যোক্তা হতে হবে। আমি কিভাবে উদ্যোক্তা হব? তো ওখানে কাজ করতে করতে তখন তারপরে আমার প্লেসটা চেঞ্জ হয়, মানে আমি যে স্কুলটাতে ছিলাম, যে জায়গাটাতে ছিলাম, ওখান থেকে আমি অন্য জায়গায় শিফট করতে হয় আমাকে পারিবারিক কারণে। তো ওখানে যাওয়ার পরেও আমি টিচার হিসেবেই ওখানে জয়েন করি। তো ওখানে টিচার হিসেবে থাকার পরে তারপরে আমার মাথার মধ্যে কাজ করতে আমাকে উদ্যোক্তা হতে হবে। তো একটা পর্যায়ে আমি একটা সুযোগ নিয়ে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমার মাথায় আসে যে না, আমি গ্রামে থাকলে হয়তো এই সুযোগটা পাবো না, কারণ গ্রামে আমরা সবাই জানি যে গ্রামের মানুষরা মেয়েদেরকে সবসময় পিছন থেকে টেনে ধরে,
মেয়েরা কিছু করবে, মেয়েরা বাইরে যাবে, কাজ করবে, এই বিষয়গুলো গ্রামের মানুষরা সবসময় নেগেটিভ ভাবে নেয়। তো আমিও এই বিষয়গুলো ফেস করি। তখন আমার মাথায় আসে যে না, আসলে গ্রামে থেকে এভাবে সম্ভব না, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দেখি আমি যদি ক্যাপিটাল সিটিতে গিয়ে যদি কিছু করতে পারি। তো তারপরেও আমার ক্যাপিটাল সিটিতে আসা এবং এখানে এসেও আমি অ্যাজ এ টিচার এখানে একটা প্রতিষ্ঠানে জয়েন করি। তো এখানে টিচার হিসেবে জয়েন করার পর আমি ভাবতে থাকি আসলে কিভাবে শুরু করা যায়, কি নিয়ে শুরু করা যায়। তো তারপরে আমি দেখলাম যে আমার পরিচিত কিছু মানুষ, আমি যে প্ল্যাটফর্মের কথা বললাম, যে প্ল্যাটফর্মের সূত্র ধরে আমার ঢাকায় আসা, তো ওখানে আমার পরিচিত যারা ছিল তারা দেখতাম যে তারা উদ্যোক্তা, তারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। তো আমি ওখান থেকে চিন্তা করলাম যে সবাই যেহেতু এভাবে কাজ করছেন, তো আমি কি নিয়ে শুরু করতে পারি, কোনটা আমার জন্য সহজ হয়। তো আমি প্রথমে চিন্তা করেছিলাম যে পাবনাতে হোশিয়ারি শিল্পটা অনেক বিখ্যাত। তো ঢাকা বাংলাদেশে দুইটা জায়গায় হোশিয়ারি শিল্পের জন্য বিখ্যাত, একটা হচ্ছে নারায়ণগঞ্জ আর একটা পাবনাতে। তখন আমি হোশিয়ারি শিল্প ঢাকায় বসে পাবনাতে হোশিয়ারি শিল্পটা নিয়ে সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম। ওখানে যারা উদ্যোক্তা রয়েছেন হোশিয়ারি শিল্প নিয়ে, ওনাদের সাথেও যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে দেখলাম যে ওখানে আমাদের পাবনাতে প্রায় 800+ উদ্যোক্তা রয়েছেন যারা হোশিয়ারি শিল্প নিয়ে কাজ করেন, এবং তাদের সাথে রয়েছেন এই 800+ কারখানার মধ্যে রয়েছেন আরো অনেক শ্রমিক। তো আমি তখন চিন্তা করলাম, তো কিন্তু ওই জায়গাটা পাবনার এই হোশিয়ারি শিল্পটা এটা খুব একটা ডেভেলপ করতে পারেনি। নারায়ণগঞ্জ অনেক এগিয়ে গেছে। নারায়ণগঞ্জ যেহেতু ঢাকার পাশে, তাদের সবকিছু সহজলভ্য, তারা খুব দ্রুত তাদের কাঁচামাল সংগ্রহ করতে পারে, এই বিভিন্ন বিষয়গুলি জন্য তারা এগিয়ে গেছে, নারায়ণগঞ্জ অনেক এগিয়ে গেছে, কিন্তু পাবনা আগাতে পারেনি। তো আমি তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, আমি চেষ্টা করছিলাম যে হোশিয়ারি শিল্পটাকে কোনোভাবে যদি পাবনার হোশিয়ারি শিল্পটাকে আমি আগায় নিতে পারি। কিন্তু ওনাদের সাথে কথা বলার পরে যতটুকু বুঝলাম, ওনারা নিজেরাই খুব একটা উৎসাহী নন যে হোশিয়ারি শিল্পটা আরো বড় হোক, বা বিভিন্ন নেগেটিভ ইস্যু তারা দাঁড় করালেন। তো তারপরে আমি চিন্তা করলাম যে তাহলে ওনারা যদি ইচ্ছুক না হন, তাহলে তো এটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি তারপরে বারবার ওনাদের সাথে কথা বলেছি, কিন্তু ওনারা ইচ্ছা প্রকাশ করেননি। তারপরে আমি চিন্তা করলাম যে তাহলে আমি কি নিয়ে কাজ করি। আমি কিন্তু আমার মানে উদ্যোক্তা হব, এবং সেটা যেন পাবনার কোনো একটা বিষয় হয়, এবং পাবনার মানুষের পাশে যেন আমি থাকতে পারি। যেহেতু আমি পাবনার থেকে, তো আমার জন্ম যেহেতু পাবনায়, তো পাবনার মানুষের জন্য যেন কিছু করতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে পাবনা থেকে কি করা যায়। হোশিয়ারি শিল্পটা যেহেতু মানে সবকিছু মিলিয়ে যদি বলি, তাহলে হোশিয়ারি শিল্পটা শিল্পের জায়গাটা পাবনার মধ্যে অনেক ভালো। তো ওইটা নিয়ে যেহেতু ব্যর্থ হলাম, মানে সম্ভব না, তাহলে কি করা যায়। তো তখন চিন্তা করলাম যে পাবনাতে বিখ্যাত কিছু পণ্য আছে, যেমন পাবনার ঘি। সারা বাংলাদেশের মানুষ সহ বিশ্বের প্রায় অনেক দেশের মানুষই জানে যে পাবনার ঘি অনেক বিখ্যাত। তো পাবনাতে সরিষার তেল আছে। এই যে এই দ্রব্যগুলো নিয়ে তাহলে আমি যেহেতু বিখ্যাত, প্লাস এখানে এই পণ্যের মধ্যে কিন্তু ভেজাল করার সুযোগ নাই, কারণ এটা আমার এলাকার জিনিস। আমার এলাকা থেকে যখন আমি আমার পরিচিত জনদের মাধ্যমে এই জিনিসটা উৎপাদন করাবো, তখন কিন্তু এটার মধ্যে মানে আমার মতো করে আমি করে নিতে পারবো। প্লাস হচ্ছে আমি যখন এটা নিয়ে কাজ করব, তখন পাবনার কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো এই চিন্তা ভাবনা থেকে আমি সরিষার তেল এবং ঘি নিয়ে শুরু করলাম। বর্তমানে আমার অন্যান্য প্রোডাক্ট আমি যোগ করেছি। এখন শুধু পাবনা নয়, সিরাজগঞ্জ থেকে চিনি গুঁড়া চাল নিচ্ছি, এবং এর সাথে আরো দুধটা সাপ্লাই করছি ঢাকা সিটিতে। আমার ইচ্ছা আছে পাবনা থেকে এনে সাপ্লাই করা, বাট এখানে একটু প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে যে দুধ যদি আমি পাবনা থেকে কাউ মিল্কটা যদি আমি পাবনা থেকে আনতে যাই, তাহলে আমাকে মিনিমাম 2000 লিটার আনতে হবে, অথবা 100 লিটার এরকম আনতে হবে। আদারওয়াইজ আমি ওইটা মানে আমার ক্যারিং কস্ট যেটা পড়বে, ট্রান্সপোর্ট কস্ট, ওই কস্ট মেকআপ করে এখানে সাপ্লাই দিতে পারবো না ঢাকা সিটিতে। তো এটা আমি ঢাকার পাশের থেকেই নিচ্ছি। তো
আরো একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ মিষ্টি এবং কাটাভোগ মিষ্টি। এটা শুধু পাবনাতেই তৈরি হয় প্যারা সন্দেশ। এখন অন্যান্য জেলায়ও হয়তো করেন, পাবনাকে নকল করে। তো এই প্রোডাক্টগুলি নিয়ে কাজ করা শুরু করলাম। আর এখানে প্রতিবন্ধকতা যেটা পেয়েছি আমি প্রথমে যখন শুরু করি, আমরা প্রতিবন্ধকতার কথাটা পরে যাই। আমরা খাদ্যের নিরাপত্তার বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বেশি। যে আপনার যে উদ্যোগী আছেন, আপনি বলছেন যে আপনার ঘি, আপনার এলাকার ঘি দেখে বা ওটা নিরাপদ হবে, ওইখানে ভেজালের সুযোগ নাই। আপনার এলাকার সরিষার তেল দেখে ওটা নিরাপদ হবে, ভেজালের সুযোগ নাই। এখন কাটাভোগ মিষ্টির কথা বলছেন বা প্যারার সন্দেশের, এগুলোর মধ্যে যে ভেজাল হবে না তার কি গ্যারান্টি? আপনি ওই জায়গাটায় কি করে আপনি আমাদেরকে বলতেছেন যে ওই জায়গাটা আসলে আপনার খাবারটা নিরাপদ? হ্যাঁ, আমি ওই যে বলছি, মানে এই কথাটার সাথে আরেকটু অ্যাড করেছিলাম যে আমার নিজেদের লোক দিয়ে যখন আমি এটা করাবো, তখন কিন্তু এখানে ভেজাল করার সুযোগটা থাকবে না। যেমন আমি এখানে আমাকে ইউজ করেছি আমার কাজিনদেরকে, আমার ফ্রেন্ডদেরকে, যারা, যেমন আমি শীতের সময়ে খেজুরের গুড় নিয়ে কাজ করেছি। তো খেজুরের গুড় যে আমি করিয়েছি, ওখানে নাটোর থেকে গুড় আনিয়েছি। ওখানে আমার একটা ফ্রেন্ড থাকে, ওর নিজের বাড়ি ওখানে। তো আমি ওকে, যে কৃষক তৈরি করে, তো সুন্দর একটা প্রশ্ন করেছেন, এর জন্য ধন্যবাদ। আসলে এলাকা থেকে আনলেই যে সেটা ভেজাল হবে না, বিষয়টা এমন না। তো আমি যে কৃষক থেকে নেই, ওই কৃষক উনি কি করেন, আমাকে স্পেশালি ওনাকে অর্ডার করে আমার ফ্রেন্ডকে বসিয়ে রেখে ওখান থেকে প্রোডাক্ট নিতে হয়েছে, যাতে ওতে ভেজাল, মানে আমার প্রোডাক্টে ভেজাল মিক্সড করতে না পারেন। আমি ওনাকে যদি অর্ডার করতাম, উনি কি করতো, ওর মধ্যে ভেজাল মিক্সড করতো। এবং আমার ফ্রেন্ডকে আমি বলতাম যে কোনো প্রকার ভেজাল দেওয়া যাবে না, আমার প্রোডাক্টে আমার প্রফিট কম হোক, বাট ভেজাল দেওয়া যাবে না। তো ওনারা এর জন্য আমাকে কি করতো, 2 দিন আগে। এই বন্ধুর ইন্টারেস্ট কি? তার আগ্রহ কেন আপনার জন্য সময় ব্যয় করার? অ্যাকচুয়ালি সে আমার জন্য সময় ব্যয় করছে না, আমি তাকে এখান থেকে প্রফিটের একটা অংশ দিয়ে দিই। জি। তো তাকে একজন ব্যবসায়ী সহকর্মী সেও, জি জি, সেভাবে বলা যায়। আপনি আমাকে একটু বলেন, সংক্ষেপে বলেন। সে একজন উদ্যোক্তা, সেও একজন উদ্যোক্তা, স্থানীয় পর্যায়ে সেও একজন সহযোগী উদ্যোক্তা, সহযোগী উদ্যোক্তা। জি, ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে আমি যখন পাবনার প্রোডাক্ট নিয়ে বা আমার এলাকার প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন ওখানেও উদ্যোক্তা তৈরি হবে। আমার প্রয়োজনেই আমি যখন কাউকে দিয়ে কাজ করাবো, তখন সেও কিন্তু একজন উদ্যোক্তা হিসেবেই উঠে আসবে। আপনি একটু একটা জিনিস আমি জানি আপনার সম্বন্ধে, সেটা বলছেন না, যে আপনি এই উদ্যোক্তা হতে গিয়ে একটা প্রশিক্ষণ নিয়েছেন। কেন সেই প্রশিক্ষণটা নিতে গেলেন? আপনার তো নিজের মনেই চিন্তা আছে, সেই প্রশিক্ষণটার কথা আপনি বললেন না। প্লাস আরেকটা জিনিস শুনেছি যে মানে যে অল্প ক্যাপিটাল থেকেও উদ্যোক্তা হওয়া যায়, এবং সেটার থেকে আসে আপনার এখন পরিস্থিতি কি, সেটা একটু বলবেন? আমরা ওই সফলতাটা, ওটাও একটা সফলতার জায়গা। জি জি। তো অ্যাকচুয়ালি আমি যখন আমার উদ্যোগটা শুরু করি, আমি এটা অনলাইন ভিত্তিক শুরু করি। তো অনলাইন ভিত্তিক শুরু করাতে অনলাইনে একটা বিষয় যে এখানে ট্রাস্টের একটা ব্যাপার থাকে, কারণ অনলাইনে সবাই মানে সহজে বিশ্বাস করতে চায় না যে আমি একটা অর্ডার করছি, এই পণ্যটা কি আসলে ভালো হবে কিনা। তো এরকম একটা ব্যাপার। তো আমি ওই যে প্ল্যাটফর্মে ছিলাম, ওখানে আমাদের যিনি শিক্ষক ছিলেন, আমাদের শিক্ষকই বলবো, উনি যেহেতু আমাদেরকে শিখিয়েছেন, তো উনি আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে তুমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবে, কিভাবে তুমি তোমার ব্যবসা পরিচালনা করবে, কিভাবে তুমি তোমার পণ্যের মান ধরে রাখবে, কিভাবে একটা বিজনেস করার জন্য যে একটা টিমওয়ার্ক। মোট কথা একটা প্রশিক্ষণ নিয়েছেন। এটা একটা উদ্যোক্তা হতে গেলে যার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ হয়েছে। এটা একটা, আমরা সবার শেষে হয়তো রেজাল্ট করিম সিদ্দিকী সাথে, উনি ম্যানেজমেন্টের প্রফেসর, তো ওনাকে আমরা নিয়ে আসবো এটার ব্যাপারে। কিন্তু আপনার এই যে ক্যাপিটালটা কত টাকা দিয়ে শুরু, আমরা ব্যক্তিগত বিষয় হিসাবে নয়, আসলে যে উদ্যোক্তা যে ছোট করে শুরু করুন, সেটার থেকে বড় করা যায়, সেটা একটু উদাহরণ আপনার গল্পটা বলবেন। আচ্ছা, একদম। আমি যেহেতু অনলাইন থেকে শুরু আমার, তো প্রথম যদি বলি, তাহলে আমি প্রথমে 1000 টাকা দিয়ে ডোমেইন কিনি। যেহেতু আমার একটা পেজ আছে, তো এই পেজের প্রথম আমি নামটা দিয়ে ডোমেইন কিনি।
যে যেহেতু আমার ফিউচার প্ল্যান যে আমি এটা নিয়ে কাজ করব, সো আমাকে ডোমেইনটা আগে নিতে হবে। তো ওই 1000 শুরু যদি একদম শুরু যদি বলি তাহলে 1000 টাকা দিয়ে শুরু। তারপরে আমি কি করলাম, ওখান থেকে ডোমেইনটা নেওয়ার পরে একটা পেজ ক্রিয়েট করে অনলাইনের মাধ্যমে আমি রাজশাহী থেকে আম আনতাম, এটাই স্কিপ করেছিলাম। রাজশাহী থেকে তখন আম আনতাম, আমটা আমি আনতাম একজন, যেহেতু আমি উত্তরবঙ্গের, অলরেডি বলেছি যে পাবনার, তো রাজশাহীতে আমার পরিচিত ছিলেন, আমার মামা থাকেন ওখানে। তো আমি ওখানে একজন বাগানের মালিকের সাথে আমি কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করে তার থেকে আমটা আনতাম। সেটা আমি নিজের কাছে আনতাম না, কারণ আম হচ্ছে পচনশীল একটা দ্রব্য। আপনি আমাকে বলেন কত জি টাকা মূলধন দিয়ে শুরু করেছিলেন? 1000 টাকা তো খরচ, মূলধনটা কত জি, টাকা ছিল? আর এখন আসলে মানে আপনার ব্যবসা কি ধরনের চলছে? সেটাই বলছি যে আমি যখন ওই মানে আম, আমি যখন আমি ওই আমটা দিয়ে শুরু করি, তখন আমি কোনো ক্যাপিটালই, তখন পর্যন্ত আমি কোনো ক্যাপিটাল যোগ করি নাই। মানে আমটা আমি আনতাম আমি একটু কিভাবে, যে আমি সোনিয়াকে অর্ডার সাহায্য করি। নিতাম। জি হ্যাঁ, স্যার, আমি একটু সোনিয়াকে সহযোগিতা করি। আপনি যেটা বলছেন যে অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমাদেরকে আসলে নগদ টাকা দরকার হয় না, আমার দরকার হয় অর্ডার। আমি যদি অর্ডারটা পাই, কারণ পণ্য জিনিস বিক্রি করার তিনি বিক্রি করবেন, আমার অন্যরা টাকা দিয়ে নিয়ে যাবেন, অর্থাৎ আমি সেখান থেকে হয়তো আমার মার্জিনটা পেয়ে যাবো। অর্থাৎ ওখানে তার বাল্ক কোনো ক্যাপিটালের দরকার হয় না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, সোনিয়া বলতে পারেন কিনা এই মুহূর্তে আপনার প্রতি মাসে মার্কেট সাইজ কত, কত টাকা বিক্রি করছেন আপনি আপনার এই আচ্ছা, সমস্ত অনলাইনের মাধ্যমে? তো তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ যে আপনার এই মাসে কত টাকা জি সেল হয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার ব্যবসাটি আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সোনিয়া। হ্যাঁ। জি। তো এরপরে আমি মানে ক্যাপিটাল যেটা দিয়ে না, শুরু করেছি সেটা সরাসরি আসলে উত্তর দাও, সরাসরি উত্তর ছয় দাও। হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আমি, ছয় আর হাজার টাকা এখন, দিয়ে শুরু করেছিলাম। মাসে তো এখন 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 মান্থলি আমার 1 লাখ প্লাস সেল হচ্ছে। তো সেখান থেকে গুড। প্রফিট আলহামদুলিল্লাহ থাকছে। বাট আলহামদুলিল্লাহ। এবং ঠিক আছে, কতজন 1 লাখ টাকার সহকর্মী উপরে, আছে 1 লাখ মাঠে? টাকার উপরে সেল হচ্ছে। কতজন সহকর্মী এক আছে মাঠে সাহায্য করে? কতজন? আমার বর্তমানে সহকর্মী আছে 4 জন। আর আর কর্মচারী আছে কি কোনো তথাকথিত সহকর্মী বলতে কর্মচারী? আমি মানে ঢাকাতে 4 জন আছে, বাট ঢাকার বাইরে আমি যাদের মাধ্যমে প্রোডাক্ট আনি ওটা সহ যদি ধরি তাহলে প্রায় 10 জন। 10 জন, ব্যাস এইটুকু ঠিক আছে। আমরা আমরা এইটুকু বুঝতে পারতেছি যে আসলে আপনার 6,000 টাকা ক্যাপিটাল দিয়ে শুরু করে এখনো মাসে বিক্রি করছেন 1 লাখ টাকা প্লাস, এবং আপনার সঙ্গে অন্তত 10 জন আরো উদ্যোক্তা কাজ করছে আপনার সাথে, তারা আপনাকে সাহায্য করছে। ফলে মানে এই যে সফলতার জায়গাটা, এইটা হলো গুরুত্বপূর্ণ আমার জায়গাটা। আমরা একটু আসবো আপনার কাছে আবার, আমরা একটু ফারজানার যাই। বৃষ্টি, অনেকক্ষণ ছাতা ধরে থাকতে হচ্ছে আমাদেরকে, বৃষ্টি তো। হ্যাঁ, বৃষ্টি, কেমন আছো তুমি? বৃষ্টি, শুনতে পাচ্ছ? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার? জি, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, বেশ, আচ্ছা, শুনতে আমরা এই যে যে আহ, 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 আমি আপনি আর তুমির মধ্যে মিশাই ফেলতেছি আসলে, যাই হোক। তো আহ, যাই হোক আর কি, তুমি করেই বলি সহজ আমার জন্য। ফারজান, সোনিয়ার সঙ্গে তুমি করেই বলা উচিত ছিল আমার। তো একটু তোমার উদ্যোক্তা হওয়ার কাহিনীটা তুমি খেয়াল করে দেখছো স্যার? আমরা মানে এই জানাটা একটা, অবশ্যই উৎসাহ তো তোমার মা ডেফিনেটলি আছেন, কিন্তু তোমার উদ্যোক্তা হওয়ার কি পিছনের কাহিনীটাকে, কি জিনিসটা অবশ্যই। মাথার মধ্যে চিন্তা করলো যে আমার উদ্যোক্তা হতে হবে, এবং সেইখানে সফলতাটাই কি করে আসলো, সেই জিনিসটা একটু আমাদের এই গল্পটা শোনানোর জন্য। ফারজানা, বৃষ্টি, শুনতে চাচ্ছি। জি, বলতে বলো। বৃষ্টি কি বুঝতে পারছেন কথা? আহ, বৃষ্টির কথা শোনা যাচ্ছে না? উপস্থিত সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আমি এছাড়া মনে হয় বৃষ্টি, উপরে। যশোর থেকে মাশরুম নিয়ে কাজ। জি, আমি 2016 সালে শখের বশে ক্লাস শুরু করি। ছোট 800টা স্টল নিয়ে আমি মাশরুম করি। আমার মায়ের
আমার তবে আমি উদ্বুদ্ধ আমার মায়ের কাছ থেকে। আমি ছোটবেলায় কৃষির উপরে আমার মা থাকতে থাকতে নিজেকে নিয়ে মায়ের সাথে চলা, বিভিন্ন প্রোগ্রাম করা, বিভিন্ন নিজে একটা উদ্যোক্তা আমার হয়ে একটু গিয়েছি একটু আস্তে একটু আস্তে। একটু 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 সবুর, তোমার ওখানে কি আরেকটাতে ইকো হচ্ছে? তোমার কি দুইটা যন্ত্র এখানে? তুমি তোমার আমার মায়ের পাশাপাশি নাকি কাছাকাছি নাকি? হ্যাঁ, কাছাকাছি প্রায়। ও একটু, তুমি তুমি কি ল্যাপটপে না মোবাইল ফোনে? আচ্ছা, আমার কাছে মনে হয় ওইটা যে থেকে ইকো ইয়েতে হচ্ছে। মানে ওখানে হেডফোন নাই তো, মানে তারা কাজ করছে ওখানে লাউড স্পিকারে আসছে, আচ্ছা আচ্ছা, তো তো একজনের লাউড স্পিকার। আচ্ছা ফারহানা আপা, আপনি একটু মাইকটা কমায় রাখেন অথবা মিউট করে দেন আওয়াজটা, যে কারণ ওই আওয়াজটা যে ফারজানার কথাটা শুনতে বিঘ্ন তৈরি হচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ, বলো। শুনতে পাচ্ছি। ওইটা সাউন্ডটা লেস করে দেওয়া হয়েছে। গুড গুড, হ্যাঁ না ঠিক বলো আছে, বলো। এখন। কাছাকাছি কিন্তু সাউন্ডটা আমি লেস। হ্যাঁ এখন কথা বলো, হ্যাঁ শুনতে ঠিক পাচ্ছি, আছে, এখন এখন ঠিক এখন আছে। এখন এখন আমরা শুনতে পাচ্ছি ফারজানা, আপনি বলেন। আচ্ছা, আচ্ছা চলে গেছে। তো আমরা তাহলে ফারহানা আপার কাছেই আসি, ততক্ষণে ফারজানা হয়তো এসে যাবে। যে আপনি এই যে উদ্যোগটা আপনি তৈরি করতেছেন, মেয়েদেরকে কি কেন এর ভিতরে এই 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 প্রেরণাটা দিলেন? তারাও কেন এর ভিতরে জড়িত হচ্ছে? ফারহানা আপা শুনতে পাচ্ছেন? এইবার বলেন, হ্যাঁ এইবার বলেন। বলেন, আগে শুনতে পাচ্ছিলাম। রেজা বলো, রেজা না। আচ্ছা, মানে ফারহানা ইয়াসমিন, আপনি তো মানে নিজে নিজে পুরস্কার পেলেন, বঙ্গবন্ধু পুরস্কার পেলেন, এবং আপনি নিজে উদ্যোক্তা হলেন, এবং আপনি অন্যদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করছেন। আপনার কাছে কেন মনে হলো যে মেয়েদেরকে এই জায়গাটাতে নিয়ে আসা দরকার, বা এই জায়গাটাতে মেয়েদের এই চ্যালেঞ্জটা গ্রহণ করা দরকার? আপনার কাছে কেন মনে হলো, আপনি যদি একটু বলেন। আপনি কি বুঝতে পেরেছেন? মেয়েরা জন্ম থেকেই কষ্ট করে, হ্যাঁ, বা মেয়েরা জন্ম থেকেই কষ্ট করে। আমি আসলে মনে করছি যে মেয়েদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি যেতে হবে, মেয়েদেরকে ভালো করতে হবে, তারা যেন পিছিয়ে না থাকে, বা তারা যেন ঘরে বসে না থাকে। তারা কোনো কিছু করবে, ঘরে বসে থেকে লাভ নেই। আমাদের মধ্যে আমাদের ভিতরে যে প্রতিভাটা আছে, সেটা যদি আমরা ফুটায়ে ওঠাতে পারি, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা কেন ঘরে বসে থাকবো? আমরা কাজ করব, আমরা সকলেই কাজ করব। আসলে যদি আমার মনের থেকে হতে অল্প পুঁজিতে আস্তে 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 অনেক কিছু করাই সম্ভব, এটা আমি মনে করি। সেই কারণেই আমি নিজেও কখনোই ঘরে বসে থাকিনি, সময় নষ্ট করিনি। আমি প্রথমেই আমি তো আমার মতন করে শুরু করছি, তারপর আস্তে আস্তে এখন আমি আমার এই যশোর শহরে অনেক মেয়েদেরকে আমি উদ্যোক্তা, তার মানে বিভিন্ন কিছু যেন ঘরে বসে না, কেউ কোনো কিছু করুক, কেউ মাছ চাষ করুক, কেউ সবজি চাষ করুক, কেউ ফল চাষ করুক, এইভাবে আমি সবাইকে উদ্বুদ্ধ করি, এবং নিজ খরচেই তো তাদের দিয়ে তারা আস্তে আস্তে তাদের মনের একটা প্রতিভা করুক, তারা ভালো কোনো কিছু করুক। এটা হচ্ছে যে আমি সবসময় চাই যে এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে, আমাদের এই বাংলাদেশ যেন পিছিয়ে না থাকে। আমরা সকলেই প্রতিটা ঘরে আমাদের যারা আমরা আছি, আমরা প্রত্যেকেই যদি কিছু না কিছু করি, তাহলে আমাদের এই বাংলাদেশ আরো সাফল্যের দিকে যাবে, গুড এবং গুড। আমরা আমরা থাকতে পারবো। আমরা আমরা আবার আসবো আপনার কাছে। আমরা ফারজানা যেহেতু আসছে, ফারজানা মাইকটা অন করে নিয়ে একটু আমাদেরকে তোমার উদ্যোক্তা হওয়ার গল্পটা করো। ফারজানা, মাইকটা অন করে নিতে হবে। আমি 2016 সাল থেকে প্রথমে শখের
আচ্ছা, ফারজানার নিজের মাইক্রোফোন অন হয়নি, ওটা আসছে ফারহানা ইয়াসমিনের মাইক্রোফোন থেকে। ফারহানা ইয়াসমিন, আপনার মাইক্রোফোনটা অফ করুন, ফারজানার মাইক্রোফোনটা অন করুন। ফারজানা, বৃষ্টি, কথা শোনা যাচ্ছে না ভালো মতো। হ্যাঁ, এখন ঠিক আছে। জি বলেন। জি করেছি। বলেন, কথা বলেন এবার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলেন, কথা বলেন। শুনতে পাচ্ছেন? ফারজানা, আপনি কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? That is correct way. আমাকে শুনতে পাচ্ছেন? পরিষ্কার। এবার শুনতে পাচ্ছি, সুন্দর, বলেন। হ্যাঁ বলেন। না, আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা। আমার গতদিনে অবশ্য এখানে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। নেটওয়ার্ক হচ্ছে না তো, তুমি কথাই বলতেছো না তো, কথা বলতেছো না তো। এবার বলি? হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? পরিষ্কার শুনতে পাচ্ছি। আমি 2016 সালে প্রথমে শখের বশে মাশরুম চাষটা শুরু করি। আমার প্রথম উদ্বুদ্ধ হয়েছে আমি আমার নিজের মায়ের কাছ থেকে। আমার মা একজন বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত সফল নারী উদ্যোক্তা। আমি ছোটবেলা থেকে আমার মাকে কৃষির পাশাপাশি থাকতে দেখে আমিও সেই সাথে সাথে থেকে আমি নিজে একজন উদ্যোক্তা হয়েছি। আচ্ছা, কি উদ্যোক্তা, কি শুনতে বিক্রি পাচ্ছেন? করেন আপনি, বলেন। আমরা শুনতে পাচ্ছি, আমি বলতে শুনতে থাকো। পাচ্ছি, আপনি কি আমার কথা? হ্যাঁ, আপনি বলতে থাকেন। তারপর আমি নিজের পরিবারের জন্য আমরা মাশরুমটা প্রথমে চাষ করে দেখি ভালোই মাশরুম উৎপাদন হচ্ছে। তারপর থেকে আমি আচ্ছা, এখানে নেটওয়ার্কেরই আসলে বড় ধরনের ডিস্টার্ব আছে। সবচেয়ে ভালো হতো ওনারা যদি দুইজন এক জায়গাতে দাঁড়িয়ে বসে কথা বলতেন, একজন শুনে যেতেন, একজন হতেন, দুটো সিস্টেম না নিয়ে, তাহলে ভালো হতো আর কি। এটা তো আমার কাছে মনে হয় যে একটু সোনিয়ার কাছ থেকে আসি, চ্যালেঞ্জের গল্পটা শুনি একটু, কারণ আমাদের কাছে মনে হয় যে উদ্যোক্তা হওয়ার গল্পের চেয়ে সফলতার গল্পের সাথে সাথে চ্যালেঞ্জের গল্পটা কিন্তু খুবই দরকার। কারণ সব কাজই, যেমন সোনিয়ার কথায় কথায় বলছিল যে পাবনার হুঁশিয়ারি শিল্পের মালিকরা তাকে সহযোগিতা করেনি। হ্যাঁ, তার মানে ওটা একটা চ্যালেঞ্জ। আবার কাস্টমাররা আস্থার সংকট থাকে, এটা একটা চ্যালেঞ্জ। সোনিয়া বলুক যে তার এই যে গল্পটা তৈরি করতে, সফলতাটা তৈরি করতে কোথায় কোথায় সমস্যা হয়েছে, একটু যদি বলেন আমাদের, কারণ এই গল্পটা শোনা খুবই দরকার সকলের জন্য। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। সত্যি বলতে যে কোনো উদ্যোক্তারই অনেক বড় চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হয়। তো এই চ্যালেঞ্জের জায়গাটা আমিও দেখেছি, এখনো দেখে চলেছি। তো আমি যখন শুরু করি, হুঁশিয়ারি শিল্পের যে জায়গাটা, ওখানে আমি উদ্যোক্তাদের সাথে কথা বলি, কারখানার মালিক যারা, তাদের সাথে আলোচনা করেছি। তো তারা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। তো তখন আমি আসলে, যেহেতু তারা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না, অনেকের সাথে কথা হয়েছে, তো আমি আর ওইটা নিয়ে কাজ করার সুযোগটা তৈরি করতে পারিনি। তো পরে যখন আমি এই কৃষি পণ্য নিয়ে কাজ করা শুরু করলাম, ফুড নিয়ে, তো ফুড নিয়ে কাজ করতে গিয়ে এখানেও অনেক চ্যালেঞ্জ ছিল। এই যে অর্গানিক ফুডটাকে টোটালি অর্গানিক বলতে আমরা কি বুঝি? এখানে কিন্তু অর্গানিক বলতে অন্য কোনো কীটনাশক বা কোনো কিছু মিক্সড করা থাকবে না, বা খাদ্য কোনো উৎপাদনের পরেও যেন তাতে কোনো ভেজাল মিক্সড করা না হয়। তো এই অর্গানিক পণ্যটা, অর্গানিক ওয়েটা ধরে রাখা, এটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আমি প্রথমে যখন শুরু করি, তো
আমি শুরু করেছিলাম, ওই যে প্রথম শুরু করেছিলাম 2টা প্রোডাক্ট নিয়ে, কারণ আমি জানতাম যে এই 2টা প্রোডাক্ট আমি যার থেকে নিব সে এখানে ভেজাল করবে না, এবং আমি ওখানে যাকে বসাই রাখবো সে বসে থেকে ওই প্রোডাক্টটা ওখান থেকে নির্ভেজাল ভাবে আমার কাছে পৌঁছে দিতে পারবে। আমি প্রথমেই কিন্তু অনেকগুলো প্রোডাক্ট নিয়ে শুরু করি নাই, কারণ অনেকগুলো প্রোডাক্টের সোর্স আমার প্রথমেই ছিল না। তো তারপরে আমি কি করলাম, আস্তে আস্তে কোন প্রোডাক্টটা এর সাথে আর কোন প্রোডাক্ট যোগ করা যায়, এবং সেই প্রোডাক্টের জন্য কে আমাকে হেল্প করবে, আমি কার হেল্প নিতে পারি, এবং এই জায়গাগুলো তৈরি করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, এবং অনেকের সাথে কথা বলেছি, কনভিন্স করেছি। কাউকে বলেই যে সে রাজি হয়ে গেছে এমনও না ব্যাপারটা, যে সে বলেছি সে রাজি হয়ে গেছে আমাকে হেল্প করেছে, তাও না। ওই জায়গাটা তৈরি করতে হয়েছে, আমাকে তৈরি করে নিতে হয়েছে। আমি চিনি গুঁড়া চাল নিয়ে কাজ করছি, তো ওখানে আমার একটা চ্যালেঞ্জ ছিল। চিনি গুঁড়া চালে সাধারণত পারফিউম মিক্সড করা হয়, যেটা সুগন্ধি চাল, যেটা পোলাও চাল বলে, তো ওই চালটাতে পারফিউম মিক্সড করা হয়। তো পারফিউম মিক্সড করা ছাড়া চালটা অর্গানিক ওয়েতে আমার কাছে পৌঁছানো, এটা একটা চ্যালেঞ্জ ছিল, বড় চ্যালেঞ্জ ছিল। তো আমি আমার এক ফ্রেন্ডকে ওখানে তার সাথে কথা বলে তাকে বলেছি যে তুমি ওখানে বসে থেকে, কোনো প্রকার কোনো ভেজাল যেন না হয়, বসে থেকে অর্গানিক মানে চালের যে অর্গানিক সেন্ট, ওই সেন্টটাই থাকুক, বাট খাদ্যটা যেন ভেজাল মুক্ত হয়, তুমি ওটাই আমাকে পাঠাও। তো আমি প্রথমবার যখন ওই চালটা নিয়ে আসলাম, এখানে আমার একটা হতাশা কাজ করেছে, যে চালটা নিয়ে আসার পরে আমি যখন এটা সাপ্লাই করলাম, সাপ্লাই করার পরে আমার কাস্টমাররা আমাকে রিভিউ দিল যে চালটা ভালো না, গন্ধ নেই। তো আমি তাদেরকে কনভিন্স করার চেষ্টা করলাম যে আসলে গন্ধ থাকলেই যে সেটা ভালো চাল, বিষয়টা এমন না। একটু বোঝার চেষ্টা করবেন, অ্যাকচুয়ালি আপনারা কাস্টমার, আপনারা তো আসলে ওই কৃষক পর্যায়ে বা যেখান থেকে উৎপাদন হচ্ছে, যেখান থেকে সাপ্লাই হচ্ছে, সেই জায়গাটাতে আপনারা যান না বা দেখেন না সেখানে কি হয়। আসলে পারফিউম তো মিক্সড করা যায় এতটুকু মনে হয় বুঝেন। তো বলছে হ্যাঁ তা তো বুঝি, যে খাবারে এখন অনেক প্রকারের রং মিক্সড করা হয়, অনেক প্রকারের এটাকে মুখরোচক করার জন্য বা দেখতে যেন ভালো হয়, বা এটার গন্ধ যেন ভালো হয়, এর জন্য অনেক কিছু মিক্সড করা হয়, এটা জানি। তো আমি বললাম যে যদি এটা জেনে থাকেন তাহলে কিভাবে শিওর হলেন যে সুগন্ধি চালে যে পারফিউম কম জন্য এটা ভেজাল মিক্সড করা বা এটা ভালো না, চালটা ভালো না। তখন সে বুঝতে পারলো যে আসলেই তো তাই। তো আমি বললাম যে দেখুন এই চালগুলোতে পারফিউম মিক্সড করা হয়। তো কিছু কাস্টমার বুঝ নিলেন, কিছু কাস্টমার বুঝ নিলেন না। তারা মনে করলেন যে আসলে আমি তাদেরকে মানে আমার প্রোডাক্টের গুণগান গাওয়ার জন্য তাদেরকে এটা কনভিন্স করার ট্রাই করছি। তো যাই হোক, কিন্তু এই যে জায়গাটা অর্গানিক ওয়েটা, অর্গানিক ফুডটা, অর্গানিকনেস ধরে রাখা, এটা অনেক চ্যালেঞ্জিং, কারণ কাস্টমারের রিভিউ অনেক সময় খারাপ আসে। আমি আম নিয়ে কাজ করেছি, তো আমের মালিককে আমার মানে আম বাগানের যিনি মালিককে আমি বলে দিয়েছিলাম আম আমার যেমনই হোক না কেন, স্বাদে একটু কম হোক তাতেও সমস্যা নেই, কিন্তু কোনো প্রকার কীটনাশক এখানে ইউজ করা যাবে না, একদম অর্গানিক ওয়েতে আমাকে দিবেন, আমি চালানোর দায়িত্ব আমার, বাট এখানে কোনো প্রকার ভেজাল দেয়া যাবে না। এখান থেকে আমার কাস্টমারের রিভিউটা ভালো, মাঝে মাঝে খারাপ এসেছে, কারণ গাছের আম যখন পাকে তখন কিন্তু সব আম একসাথে পাকে না, বা হয়তো যখন আমরা আমগুলি সাপ্লাই দিচ্ছি তখন তো আমরা 5-10 কেজি সাপ্লাই দিচ্ছি না, আমরা মনকে মন সাপ্লাই দিচ্ছি। তো এই মনকে মন সাপ্লাই দিতে গিয়ে আমরা কিন্তু 1 মন আমের মধ্যে 4 কেজি বা 5 কেজি আম কিন্তু একটু কাঁচা হতে পারে। তো কাস্টমারের রিভিউ হতো যে না আম ভালো না, ওই যে মানে একজনকে 10 কেজি বা 20 কেজি আম দিচ্ছি, সে ওখান থেকে হয়তো 2-4-5টা আম হয়তো একটু কাঁচা বা ওইটার স্বাদটা একটু কম অথবা টক, এই যে এই বিষয়গুলো তারা এগুলো নেগেটিভলি নিচ্ছে। তো এই যে অর্গানিক ওয়েটা ধরে রাখা, এটা কিন্তু কাস্টমাররাও বুঝে না যে আসলে আমরা কি খাচ্ছি। তারা ওই স্বাদের জায়গাটা চিন্তা করে যে স্বাদ আছে কিনা, বাট ওই স্বাদের জায়গাটা চিন্তা করতে গিয়ে তারা কি করছে যে ভেজাল জিনিস খাচ্ছে। আচ্ছা সোনিয়া, আপনাকে আমি প্রশ্ন জিজ্ঞেস করি। আসলে আপনি যেটা বললেন যে আমের ক্ষেত্রে, বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে তো সব একসাথে ম্যাচিউর হয়ও না।
তো আপনারা কি তৃণমূল পর্যায়ে থেকে কোনো গ্রেডিং এর কথা চিন্তা করেননি, যে আমি যদি আমগুলোকে গ্রেডিং করে ভালোগুলোকে একরকম 1 নাম্বার গ্রেড, 2 নাম্বার গ্রেড, 3 নাম্বার গ্রেড, তাহলে তো এই ধরনের বিতর্কের মধ্যে আপনি পড়তেন না? আপনি কি তাহলে মনে করেন না যে এই জায়গাটিতে একটু গ্রেডিং সিস্টেম চালু করার একটা অবকাশ আছে? তাহলে আপনার কাস্টমারদেরকে আপনি সন্তুষ্টই করতে পারতেন। আপনার কাছে কি মনে হয় যে এটা মনে হয় আপনি প্রথম বছর করেননি, এটা আপনার ভাবা দরকার? আমি জাস্ট আমার অপিনিয়নের কথা বলি, আপনার কাছে কি মনে হয়? জি, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। অ্যাকচুয়ালি আমের গ্রেডটা আমি নির্বাচন করেছিলাম, এখানে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড 3টা গ্রেড ছিল। তারপরেও মানে এটা তো মানে মেশিন না যে মেশিনের মধ্যে দিলাম যে এটা আসলে কোনটা একদম ম্যাচিউরড সেটা বাছাই করে চলে গেল। ডেফিনেটলি যেহেতু মানুষ এটা করছে, কম্পিউটার করছে না, সো এখানে 1 মণ আমের মধ্যে 2 কেজি 4 কেজি মানে এ গ্রেডের মধ্যে বি গ্রেড মিক্সড হতেই পারে বা ম্যাচিউরড হয়নি এরকম হতেই পারে। তো ওই জায়গাটা থেকেই কাস্টমারের রিভিউটা খারাপ আসছে। না, কিন্তু আমি যদি বলি না, আপনি ইচ্ছা করেই ভেজাল দিচ্ছেন, কম দামের আমটা নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছেন, আপনি কিভাবে সেটাকে করবেন, ডিফেন্ড করবেন? অ্যাকচুয়ালি আমরা যারা উদ্যোক্তা, আমরা তো চেষ্টা করি যে কাস্টমারকে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য। কারণ হচ্ছে যে যেহেতু ওই যে আমাদের একটা ইন্টেনশন যে আমরা ভালো জিনিস, অর্গানিক জিনিস পৌঁছে দেব। তো আমি পোস্ট গ্রাজুয়েশন করা একটা মেয়ে, আমি ইচ্ছা করলে কিন্তু জব করলে মাসে একটা কিন্তু অনারিয়াম, ভালো একটা অনারিয়াম পেতে পারি। বাট আমি ওই জায়গা থেকে বের হয়ে এসে আমি কৃষি নিয়ে কাজ করছি। কেন করছি? আমার কৃষির এই জায়গাটা যেন সুস্থ থাকে, আমি যেন একটা ভালো পণ্য আমার কাস্টমারকে দিতে পারি। তো এই জায়গাটা তৈরি করার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। তো সেই জায়গা থেকে আমাদের প্রসেসটা সবসময় অব্যাহত থাকে যে আমরা ভালো জিনিসটাই কাস্টমারকে দিব, কিন্তু তার মধ্যেও হয়তো সামান্য ভুল ত্রুটি হতে পারে, অথবা সেটা অনিচ্ছাকৃত। জি সোনিয়া, আপনি যেটা বলেছেন খুবই জটিল এবং খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়, যে আস্থার একটা জায়গা, এটা একটা চ্যালেঞ্জের জায়গা। আবার সাপ্লাই চেইনের ওই জায়গাগুলোতে, ব্যাকইয়ার্ডে যে সাপ্লাই চেইন, এই জায়গাটাও একটা খুব চ্যালেঞ্জের জায়গা। আর আপনি যেটা বলেছেন যে ম্যানুয়ালি গ্রেডিং করতে গিয়ে কিছু তো এদিক ওদিক হতেই পারে। তো সেদিক থেকে চিন্তা করলে আপনি তাহলে মনেই করছেন কি যে আপনার এই ব্যবসা থেকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে তো এই সমস্যাগুলো আছে। আমি আপনার কাছে আরেকবার আসবো, এখন জয়নুল আবেদীন সাহেব অফলাইন হয়ে গেছেন কোনো কারণে, হয়তো টেকনিক্যাল কারণে, আমরা আপনার কাছে পরে শুনবো। আমি একটু ফারহানা ইয়াসমিনের কাছ থেকে শুনে আসি। আপনারা যে মা মেয়ে একসাথে কাজ করছেন, আপনাদের কাছে কি মনে হয় যে কোন জায়গাটাতে আপনারা সমস্যা মনে করছেন, যে সমস্যার কারণে আপনারা ব্যবসাটিকে আরো বেশি আগাতে পারছেন না বা আরো বেশি আগানো সম্ভব কিন্তু আটকে যাচ্ছে? এটা ফারহানা ইয়াসমিন, আপনি যদি বলেন, বিশেষ করে আপনি এবং ফারজানার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদেরকে একটু বলেন যে কোথায় কোথায় সমস্যাটা প্রধান বলে মনে হয় আপনাদের কাছে। মাইক্রোফোনটা অন করে নেন। জি ফারহানা, আপনি মাইক্রোফোন অন করে নেন। জি জি বলেন আপনাদের সমস্যা। হ্যাঁ, আপনাদের সমস্যার কথা কি আমাদেরকে একটু বলেন, আমাদের দর্শক অপেক্ষা করছেন আপনাদের কাছ থেকে শোনার জন্য। নেটওয়ার্কের সমস্যা, তো তাই এই ধরনের এরকম সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পারছি। আপনি একটু বলেন যে আপনারা যে কাজটা করছেন, খুবই চমৎকার উদ্যোক্তা তৈরি করছেন, নিজেরা উদ্যোক্তা হয়েছেন, হ্যাঁ, কিন্তু মানে কোন কোন সমস্যার কারণে আপনারা আরো এগোতে পারছেন না, বা আর কি কি জিনিস থাকলে আপনার না থাকলে আপনারা আরো ভালো এগোতে পারতেন? আপনি যদি এই বিষয়ে আমাদের একটু বলেন, প্রধানত সমস্যাগুলো কোথায়? আসলে আমরা যে সমস্ত উদ্যোক্তা সৃষ্টি করছি, তারা সকলেই তো আসলে প্রভাবশালী না, অনেকে দরিদ্র আছে বা অসহায় আছে, তাদেরকেও আমরা উদ্যোক্তা সৃষ্টি করছি। তাদের অনেক সময় ব্যাংকিং, ওই যে ঋণের প্রয়োজন হয়, তখন তারা ব্যাংকে গেলে পরে সেইভাবে আসলে কৃষি ঋণ পায় না। তখন তাদেরকে বলা হয় যে ওই কৃষি লোন নিতে গেলে ওই জায়গা মর্টগেজ দিতে হবে, বাড়ি মর্টগেজ দিতে হবে। তখন তাদের এত সীমিত জমি যে আসলে মর্টগেজ দেওয়ার মতনও থাকে না, অল্প খুব সীমিত, সেখানে মর্টগেজের কথা বলে, এবং সুদের যে পার্সেন্টেজ সেটাও অনেক বাড়তি হয়, 9% দিতে বলে। কিন্তু 9% নিয়ে তারা যদি আসলে কোনো কাজ করে, তারা সেইভাবে স্বাবলম্বী হতে পারবে না।
সেই কারণে তারা এমনি তারা চায় যে সরকার যদি আমাদের এই সুদের হারটা একটু কমিয়ে দিত, তাহলে দেখা যায় কি যে আমরা আরো সামনের দিকে যেতে পারতাম, আরো অনেক ভালো কোনো কিছু করতে পারতাম। যদি আমাদেরকে সরকার এই সুদের হারটা কমিয়ে দিত, তাহলে আমি বা আমরা আরো অনেকটা দূর পৌঁছাতে পারতাম। এটাই হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে আসলে আমরা এই ঋণ ছাড়া আর কেউ জায়গাতে আপনি কি মনে করেন যে যে উৎপাদন আপনারা করছেন সেগুলো বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না এবং বাজার থেকে দাম পেতে কোনো অসুবিধা হচ্ছে না? আপনারা কি ওই জায়গাটাতে মনে করেন যে ঋণ তো একটা সমস্যা? জি জি, আমাদের হচ্ছে যে আমরা যেটা নিরাপদ সবজি, যেটা নিরাপদ ফল যেটা করা হয়, যেহেতু সেটা নিরাপদ এবং নির্ভেজাল, সেহেতু দেখা যায় কি 2 টাকা বাজার মার্কেট থেকে 1 টাকা 2 টাকা প্রতি কেজিতে বেশি দিয়েও এটা আশপাশের যে বাজার বা আমাদের আশপাশের যে প্রতিবেশীরা বা আমাদের মহল্লার লোকজন, এটা তারা হচ্ছে যে কিনে খেতে সক্ষম, যে না এটা আমরা নির্ভেজাল পাচ্ছি, হ্যাঁ, বিষ মুক্ত পাচ্ছি, অর্থাৎ তাদের এটা খেতে কোনো সমস্যা না। এবং বাজার এখন আসলে বাজারজাত যেটা বলেন যে নিরাপদ ফল নিরাপদ সবজি, এটা যেখানে আমাদের একটা পরিবেশ সৃষ্টি আমরা করে ফেলেছি, হ্যাঁ, সেখানে আমাদের এটা মার্কেটিং এ কোনো সমস্যা হয় না। জি, 2 টাকা বেশি দিয়েও মানুষ কিনতে চায়। জি, এটা খেতে চাই বিষ মুক্ত এবং নির্ভেজাল মুক্ত ভালো টাটকা সবজি, টাটকা ফল, হ্যাঁ, এটা কেজিতে 2-1 টাকা বেশি দিয়ে সবাই খেতে ইচ্ছুক। তারপরেও আমার আসলে যেটা আমার ব্যক্তিগতভাবে যেটা আমার প্রয়োজন, সেটা কি যে আমাদের স্থানীয়ভাবে আমাদের উপজেলা থেকে যে ট্রেনিং গুলো আমাদেরকে দেয়, সেটা ছাড়াও আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে আসলে অনেক সবজি ফল এগুলো করা সম্ভব, সেটা আমাদের দেশে হয় না। দেশের বাইরে যদি আমরা যে সমস্ত উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, তারা যদি আমরা দেশের বাইরেও ট্রেনিং এর একটা ব্যবস্থা পেতাম, সরকার যদি আমাদেরকে এই করতো যে আমরা দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ পাবো বা পাচ্ছি, তাহলে আমরা দেশের বাইরে থেকে অনেক ট্রেনিং করে এসে যেটা দেশে আমাদের মতো নারী উদ্যোক্তাদের জন্য অনেক ভালো কোনো কিছু হতো, যে তারাও অনেক কিছু, যে অল্প এখন হচ্ছে যে শহরে জমির তুলনা অনেক কম, সেহেতু আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখা যায় অনেক টিউবের মধ্যে অনেক কিছু করে, অনেক তার মানে জায়গা ছাড়াও আরো অনেক কিছু করা সম্ভব। সেটা যদি আমাদের আসলে আমরা ট্রেনিং প্রাপ্ত তাহলে আমরা উদ্যোক্তাদেরকে এটা কিভাবে শেখাবো বা কিভাবে জানাবো, আমাদের আসলে থামিয়ে দিই, ঠিক আছে, আমি একটু থামিয়ে দিই যে আসলে দেশের ভিতরেও তো অনেক প্রযুক্তি আছে, যেমন আপনি হাইড্রোপনিক্স প্রযুক্তি আছে, পানি ছাড়া চাষাবাদ আছে, মাটি ছাড়া চাষাবাদ আছে। আপনারা তো এই ধরনের প্রশিক্ষণগুলো তো দেশের মধ্যে থেকেও নিতে পারেন। আপনাকে বিদেশেই বা যেতে হবে কেন? কারণ বিদেশে যাওয়া মানেই তো একটা ব্যয়বহুল বিনিয়োগ, সেটা সরকারকে হোক আর আপনাকে হোক খরচ তো করতে হবে। কিন্তু দেশের ভেতরে যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলো কতটা আপনারা আয়ত্ত করতে পেরেছেন, কতটা আপনি জানেন? বিশেষ করে আপনি যদি ছাদ বাগানের কথা বলেন, আমরা দেখিয়েছি অনেক জায়গাতেই যে পানির মধ্যে চাষাবাদ, মাটি ছাড়া চাষাবাদ, এবং আপনি যেটা বলছেন যে টিউবের মধ্যে চাষাবাদ, এরকম তো ছাদের উপরে 2 তলা 3 তলা 4 তলা করে চাষাবাদ, সেগুলো কি আপনারা শিখতে পেরেছেন বা আপনি জানতে পেরেছেন? সেটাকে তাহলে পরে আপনার বিদেশে যেতে হবে কেন? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি বিদেশ যাওয়ার আকাঙ্ক্ষা বলেছেন, এই জন্য আপনাকে প্রশ্ন করছি। না, এটা হচ্ছে যে আমাদের নারী উদ্যোগ, আসলে সবাই যখন এক জায়গায় থাকে তখন ভালো কিছু জানতে, ভালো কিছু করতে, এখন সবাই মনে আসলে আমরা যারা নারী উদ্যোক্তা আমরা মনে করি যে আসলে আমরা দেশের ভিতরে যতটা প্রশিক্ষণ আমরা পাই, উপজেলা থেকে যতটুকু পাই ততটুকুই আমরা মোটামুটি কাজে লাগাই বা লাগানোর চেষ্টা করি, সেটা দিয়ে আমরা সাফল্যতাটা ধরে রাখার চেষ্টা করি। কিন্তু আমাদের আমরা সবাই যদি এক হয়ে যে আমরা প্রত্যেকে যদি এক হতে পারি যে আমরা নিরাপদ সবজি করব, নিরাপদ ফল খাবো এবং অর্গানিক মুক্ত হতে হবে, সেটা তাহলে হচ্ছে যে আমরা এটা করা সম্ভব। আমি একা উদ্যোক্তা, আমি একা করব, উদ্যোক্তা সৃষ্টি করব, আসলে প্রত্যেকেরই সেটা থাকা লাগবে, তার মানে তার মানসিকতা থাকতে হবে যে এই মানসিকতা দিয়ে সে সামনের দিকে যেতে পারবে। আমি একজনকে শিখালাম, সে শিখলো না, তাহলে কি আপনি বলছেন যে
উদ্যোক্তা হতে মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা কোথায় আপনাকে যদি জিজ্ঞাসা করি যে একজন তাহলে উদ্যোক্তা হচ্ছে না কেন, এটার মূল সমস্যাটা কোথায়? অনেকের নিরাপদ একটু খাদ্যের দেখেন জন্য উদ্যোক্তা বলেন। অনেকের ইচ্ছা শক্তি স্যার, পরিকল্পনা আমরা সময় শেষের দিকে আসছি। আমাদের ইচ্ছা শক্তি পরিকল্পনা ধরেন আছে, অনেকের টাকার সমস্যা, কারো দেখা যায় কি যে জায়গার সমস্যা, কেউ লোনের জন্য ঝুঁকে পড়ে, সেইভাবে আসলে তারা ব্যাংকে যে লোন পায় না, তারা ফিরে আসে, তাদের ভিতরে অনেক প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে আমরা কৃষি কাজ করি কিন্তু আমরা লোন পাই না, ভালো কোনো কিছু করতে পারি না বা করতে পারছি না, আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আসলে পারছি না। আসলেই আমাদের এই কৃষি, আমরা যারা এই কৃষি নিয়ে কাজ করি, আমাদের দিকে একটু সজাগ দৃষ্টি যদি দেওয়া হয় যে অন্তত লোনের দিকটা যদি একটু আপনারা করেন, কম্প্রোমাইজ করেন যে না, এদের কৃষকরা আমরাই সবকিছু সবজি ফল চাল ডাল আমরাই তো এটাকে করি, তার মানে উৎপাদন করি, আমাদের এই উৎপাদন তাহলে কি খালি পুঁজি লোন পাইলেই কি একজন সফল উদ্যোক্তা হওয়া যাবে না? আর কোনো কিছুর দরকার আছে? না, প্রশিক্ষণের কথা উনি বলেছেন, উনি প্রশিক্ষণের কথা বলেছেন, উনি প্রশিক্ষণের কথা বলেছেন। একটা হলো পুঁজি আর মানসিকতার কথা বলেছেন, মানসিকতার কথা তো নিশ্চয়ই। জি স্যার, আমরা আসলে এই সিরিজে আলোচনা আসলে শেষ করতে পারবো না, আমাদের অনেক রকমের মানে কথা আছে। তবে আমার কাছে মনে হয় যে ওনারা ওনাদের মতো করে বলেছেন এবং সেটা ভালোই বলেছেন, যে চ্যালেঞ্জ গুলোর কথা, বিশেষ করে সোরিয়ার কাছ থেকে অনেকগুলো ভালো চ্যালেঞ্জ পাওয়া গেছে, যে মানুষের আস্থা, উৎপাদন স্তরে আকাঙ্ক্ষার, উৎপাদন স্তরে যে সংকট, তবে ভোক্তা লেভেলে যে মানে আগ্রহের যে জায়গাটা, এগুলো অনেক কিছুই পাওয়া গেছে। তো মানে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা এক ধরনের কনক্লুশন ড্র করতে পারি আর কি। আমি একটু কনক্লুশনটার জন্য আমরা আজকে বৃষ্টির কথা, বর্ষা না, বৃষ্টির কথাটা শোনা হলো না এই যান্ত্রিক এর জন্যই, সেটা হলো না, আজকে সময়েরও সমস্যা হয়ে গেছে। কিন্তু যেটা রেজা আমি কতগুলো জিনিস খেয়াল করতেছি, আমি নিজে কোনো উদ্যোক্তা নই, আমি জিনিস খেয়াল করছি যে একটা যে কোনো কাজ করতে গেলে আগে একটা মানসিকতা দরকার। আমাদের সোনিয়াও বলেছেন, আপাও বলেছেন, মানসিকতা দরকার। প্রত্যেকটা লোকেরই যদি মানসিকতা থাকে আমি নিরাপদ খাবারের দিকে যাব এবং এর কোনো না কোনো একটা কাজ করতে যাব, সেখান থেকে শুরু। মানসিকতা থাকলে তারপরে বলছেন যে একটা চেষ্টা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে। একটা পরিকল্পনার কথাটা যদিও কেউ পরিষ্কার করে বলেন নাই, কিন্তু একটা পরিকল্পনা থাকতে হবে, পরিকল্পনা, সেই সাথে প্রশিক্ষণ, পুঁজি দরকার। কিন্তু আর একটা কতগুলো জিনিস, আমি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বুঝে আসলাম সোনিয়ার কাছ থেকে, যে আমাকে যদি সাকসেসফুল হতে হয়, সফল হইতে হয়, তাহলে আমাকে আমার গ্রাহকের সঙ্গে যে সংযোগটা, সেটাও গুরুত্বপূর্ণ এবং কোথাও কোথাও গ্রাহক তৈরিও করা দরকার। এইটাও আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গাটা মনে হলো। গ্রাহক তৈরি করা দরকার, যে খালি সেন্ট হইলেই পরে যে ভালো হবে এমন কোনো কথা নাই। গ্রাহককে তৈরি করা আমার ব্যবসা, আমি যে লাইনে ব্যবসা করব সেই লাইনে গ্রাহক তৈরি করাটার জন্য আমাদের উদ্যম থাকা দরকার। তো যাই হোক, এইটা হলো আমার কথাটা আছে। আমরা শেষের দিকে চলে যাই। রেজা, আমার বৃষ্টি, তোমার কথা তো শুনতে পেলাম না, তুমি কি আমাদের সংক্ষেপে কিছু বলবা? তাহলে এখন মায়ের পাশেই বসছে, এসে দেখছি। বৃষ্টি, হ্যাঁ শুনতে পাই, বলো। আমরা তো শুনতেই পাচ্ছি। মাশরুম চাষটা শুরু করে 2019 সালে বাণিজ্যিক ভাবে করি। আমাদের প্রতিযোগিতা নাই, মহিলা প্রথমে মাশরুম চাষ করি। আর মাঝে কারণ সার কীটনাশক করা হয় না, এটাতে শুধু পানির স্প্রে করা হয়। মাশরুমটা
মাছ চাষ আপনার কোনো না কোনো মশলা বা কোনো রকম কোনো বিষাক্ত নাই, ভাবে আপনার উৎপাদন করা হয় এবং মাশরুমটায় প্রচুর পরিমাণে আপনার প্রোটিন আছে। মাশরুম খেলে আমাদের শারীরিক বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। মাশরুমে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে, হার্ট ভালো থাকছে। হ্যাঁ, সমস্ত রোগের ওষুধ আপনার হচ্ছে মাশরুমকে বলা যায়। আমাদের পবিত্র কোরআন শরীফেও মাশরুমের কথা অনেকবার উল্লেখ করা আছে। এজন্য তবে আমাদেরকে বলো যে এই যে তোমার যে উদ্যোগটা, এটা কিরকম মূলধন দিয়ে শুরু করা হয়েছিল, এখন তোমার যে ব্যবসাটা এই যে চলছে এটাতে কি ধরনের প্রতি মাসে কি ধরনের বিক্রি হয়? আমি যখন একদম 2000 শুরু করেছিলাম তখন হচ্ছে প্রায় 1500 টাকার মতন দিয়ে শুরু করেছিলাম। তখন সেগুলো আমি বেশি সেল করিনি, আমরা নিজেরা খেয়েছি, পাশে দিয়েছি, কিন্তু তখন আমি কোনো বাণিজ্যিক ভাবে করি না। যখন আমি বাণিজ্যিক ভাবে শুরু করেছি, একটু বড় আকারে করেছিলাম, সেখানে প্রায় আমি প্রায় 2.5 লক্ষ টাকার মতন ইনভেস্ট করেছিলাম সব মিলিয়ে। আর এখন আমার এই 2019 সালে আর হচ্ছে এখন বর্তমানে মনে করেন আমার সেই ইনভেস্টটা উঠে গিয়েছে, উঠে এখন আমার আমি ক্যাপিটাল আমার প্রায় 4.5 লাখ টাকা প্লাস আছে এখন। আর আমার এখানে আমি সেন্টারটা করে 15 জনের কর্মসংস্থান সৃষ্টি করেছি। এখানে 2 জন পুরুষ আছে, প্লাস হচ্ছে 13 জন মহিলা আছে। এরা হচ্ছে আমার এখানে তোমরা কাজটা পেয়ে তারা নিজেরাও স্বাবলম্বী। হ্যাঁ, তাদের পারিবারিক যে খরচটা তারাও কিছুটা তার পরিবারকে হেল্প করতে পারছে। এটাতে আমি ভীষণ খুশি। আমার যে সাইনবোর্ডটা, আমার বাসার সামনে যে সাইনবোর্ডটা, বৃষ্টি মাশরুম সেন্টার, এখানে উপরে দেওয়া আছে যে চাকরি চাইবো না, চাকরি দিব। আমরা চাকরিটা আমাদের কাছে একটা সোনার হরিণের মতো। চাকরির পিছনে না ছুটে আমরা নিজেরা যদি একটা উদ্যোগ নিয়ে নিজে একটা উদ্যোক্তা হলে আরো 5টা উদ্যোক্তা সৃষ্টি করা যায়। সেখানে আরো মনে করেন 15 জন 20 জন, এক একজন এক এক রকম তার সংগঠনে কর্মচারী নিয়োগ করে সেখানে হচ্ছে আপনার বেকার মুক্ত হচ্ছে, তার কাজটা করাটাও সুবিধা হচ্ছে। হ্যাঁ, এইভাবে উদ্যোক্তা এই যে আর উৎপাদিত আমিও পণ্য, ট্রেনিং করাই বিনামূল্যে আপনার মাশরুম। জি জি, বিনামূল্যে এই যে উৎপাদিত পণ্য, এটা বাজারজাতকরণে কোনো সমস্যা আছে কিনা? না, আমার এখানে তেমন কোনো প্রতিযোগিতা নাই, এজন্য আমি মাশরুমটা খুব সহজেই গ্রাহকদের মাঝে আমি পৌঁছে দিতে পারি। আমাদের যশোরে বিভিন্ন রকম মেলা হয়ে থাকে, এসএমই মেলা, বিসিকের মেলা, হ্যাঁ, এছাড়া ছোটখাটো মেলা হয়ে থাকে। সেই মেলাতে আমি অংশগ্রহণ করি। মেলাতে অংশগ্রহণ করে আমি নিজে মাশরুমের চপ তৈরি করে, মাশরুমের চপ থেকে স্যুপ থেকে এগুলো আমি তৈরি করে মেলাতে আমি নিজে হাতে তৈরি করি। এগুলা এগুলা আমি মানুষকে খাইয়েছি, আমি ভোক্তা সৃষ্টি করেছি। এবার এই ভোক্তা থেকে অনেক আমার উদ্যোক্তাও সৃষ্টি হয়েছে। আমার কাছ থেকে অনেকে মাশরুমের স্পুন গুলো সংগ্রহ করে, তারাও একটা ছোটখাটো খামার তারাও তৈরি করেছে, কিন্তু তারা বাজারটা সেভাবে সৃষ্টি করতে পারেনি। কিন্তু তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমার কাছ থেকে যাই সমস্ত খামারিরা খামার করেছে, আমি যেগুলো উদ্যোক্তা সৃষ্টি করেছে, তাদের সেসব মাশরুম গুলো আমি নিজেই কিনে নিয়ে সেটা আমি আমার মতো সেল করি, বাইরে সেল করি। এটা আপনার যশোরের আশেপাশে, আপনার ঢাকাতে, রাজশাহীতে, খুলনাতে এগুলো সেল করছি। প্লাস যেটা শুকনা মাশরুমটা আমি ঢাকা সাভারে এটা আমি সেল করি। এছাড়া আপনার পাইকারি খুচরা বাজার আমাদের যশোরে আশেপাশে যেগুলো সেগুলোতে আমি সেল করছি। বিভিন্ন পত্র পত্রিকাতেও আল্লাহ রহমতে উঠেছে, টিভি টেলিভিশনে দেখিয়েছে। অল্প সময়ের মধ্যে আমি যশোরে বেশ পরিচিতি হয়েছি এই নিরাপদ সবজি নিয়ে কাজ করে। এটা আমার নিজের কাছে খুবই ভালো লাগে। তো এখন সর্বশেষ আমাদের শ্রোতাদের জন্য এবং ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য তোমার কি উপদেশ? আমি একটা নারী, আমি চাই যে আমার মতো আরো নারীরা বাড়ি বসে না থেকে খুব অল্প পুঁজি বিনিয়োগ করে তারা যেন স্বাবলম্বী হতে পারে। তারা যেন বাড়িতে বসে না থেকে বাকি সময়টুকু কাজে লাগাতে পারে। মাশরুম চাষে তেমন কোনো আপনার মেটেরিয়ালস লাগে না, যেগুলা কাঁচামাল যেগুলো সেগুলো আমাদের হাতে নাগালে পাওয়া যায়, সেগুলো সহজলভ্য।
এটা তো হ্যাঁ মাশরুম শুধু, আমি যদি শুধু মাশরুম না বলে যদি বলে একজন নারী কি করে উদ্যোক্তা হতে পারে, এইটার জন্য কোনো উপদেশ আছে কিনা? একটা নারী, আমার প্রথমে যে কোনো মানুষের উদ্যোগ হতে গেলে তার পরিকল্পনাটাই মেন। একটা মানুষ যদি পরিকল্পনা তার ভিতরে থাকে যে আমি এই পরিকল্পনাটা আমার ভিতরে আছে, আমি এটা দিয়ে আগাবো সামনের দিকে, সেটা আপনার হ্যান্ডিক্রাফট হতে পারে, সেটা আপনার ছাদ কৃষি হতে পারে, সেটা আপনার নিরাপদ সবজি হতে পারে, যে কোনো। আমি ইচ্ছা করলে আমি ফল নিয়ে কাজ করতে পারি, আমি ইচ্ছা করলে সবজি নিয়ে কাজ করতে পারি, আমি ইচ্ছা করলে যে কোনো একটা শোপিস, জাস্ট কাপড়ের একটা শোপিস আমি সুন্দরভাবে তৈরি করে সেটা ডেকোরেশন করে গ্রাহকের আমি আকর্ষণ করে আমি সেখানে বেশি আমার লাভের দরকার নেই, আমি 1 টাকা লাভ করব, 2 টাকা লাভ করবো অল্প লাভে, সেটা আমি যদি গ্রাহকের মাঝে সেল করে তাদের আকর্ষণটা আমি নিতে পারি, তাহলে মনে করেন যে আমার যেন ইয়া করা লাগবে না, যে কারোর মুখে চেয়ে থাকা লাগবে না, আমি একসময় নিজে পরিচিত হতে পারবো। Good. আর টাকার জন্য আচ্ছা। না, হুম। নিজের পরিচয়টাই মেন। যে না, আমি একটা নারী, যে আজকে আমি এখানে আসছি আমার বাবার পরিচয়তেও না, আমার ভাইয়ের পরিচয়তেও না, আমার স্বামীর পরিচয়ও না, আমি একটা উদ্যোক্তা। আমি আমার পরিচয় আজকে আমি যে লাইভে বসছি, আপনাদের সবার সাথে পরিচিত হয়েছে। আমিও চাই যে মেয়েরা ঘরে বসে না থেকে পড়াশোনা করুক, চাকরি বাকরি করুক, আর স্বামী সংসারই করুক, পাশাপাশি তারাও যেন নিজের একটা কর্মসংস্থান তৈরি করে, হ্যাঁ, নিজেও যেন কিছু করতে পারে। আমি প্রতিটা গুড নারীর গুড প্রতি আমার গুড গুড গুড, থ্যাংক ইউ সো মাচ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সোনিয়ার কাছে যাই। সোনিয়া, এই যে উদ্যোক্তা হওয়ার জন্য ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য কোনো উপদেশ আছে কিনা, যে আমাদের কোন কোন জিনিস খেয়াল রাখা দরকার? থ্যাংক ইউ। আসলে প্রত্যেকটা উদ্যোগেরই যেহেতু চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়, তো আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আমি যখন সাপ্লাই চেইনটাকে ভেঙে সামনে আগানোর চেষ্টা করি, সরাসরি কৃষক থেকে পণ্য কালেক্ট করে ঢাকায় নিয়ে এসে ঢাকায় সেটাকে সাপ্লাই দেয়া, এটা অনেক চ্যালেঞ্জ ছিল আমার জন্য। তো এটাকে আমি সফল করার জন্য প্রথমত আমার মেন্টালি আমি সেট আপ দিয়েছি যে না, আমাকে পারতে হবে, করতে হবে আমাকে, যে কোনো অ্যাট এনি কস্ট। তো আমি ওই জায়গাটা তৈরি করার জন্য কিন্তু আমাকে মেন্টালি ওইভাবে সেট আপ নিতে হয়েছে। তো আমি সবাইকে বলবো যে আপনারা মেন্টালি স্ট্রং থাকবেন। তো প্রথম দিকে কিন্তু আমাকে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে, প্রোডাক্ট নিয়ে কাস্টমার তৈরি করতে, প্লাস এটা সাপ্লাই দিতে। আমি যেহেতু অনলাইনে শুরু করেছিলাম, প্রথম দিকে আমি এটা সাপ্লাই কিভাবে দিব, এখানেও আমার কিছু প্রবলেম হচ্ছিল। তো পরে আমি 3টা আপনার সাপ্লাই, যারা সাপ্লাই দেয় আর কি, কি বলে ওটা, ওই যে তো ওনাদের সাথে 3টা কোম্পানির সাথে আমি কন্ট্যাক্ট করে আমার প্রোডাক্টগুলি সাপ্লাই দিচ্ছিলাম। তো ফুড পণ্যে যেহেতু লভ্যাংশ অনেক কম, আর আমি যেহেতু গ্রাম থেকে একদম কৃষক শ্রেণী থেকে জেনুইন জিনিসটা তুলে নিয়ে এসে ঢাকায় সাপ্লাই দিচ্ছি, এখানে আমার কস্ট একটু বেশি পড়ে যায়। তো এই জায়গাটা থেকে তাদেরকে দিয়ে কাজ করাইতে গিয়ে প্রথম দিকে আমার লাভ তো দূরের কথা, আমাকে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তো ওই জায়গাটা কিন্তু তোমার আমি ইতিহাসটা কিন্তু আমরা বলছি যে একটা যদি বলি যে একজন উদ্যোক্তা হওয়ার জন্য যদি আহ্বান করি কাউকে যে ভাই এই তুমি উদ্যোক্তা হয়েছো, তুমি কিন্তু উদ্যোক্তা হইতে গেলে তোমার এই জিনিসগুলো খেয়াল রাখবা সবসময়। সেটাই বলছিলাম যে এই যে কিছু চ্যালেঞ্জ থাকে, এই চ্যালেঞ্জ গুলো নিয়ে আমি যদি মনে করি যে না, এই চ্যালেঞ্জ গুলো এটা আসলে অনেক চ্যালেঞ্জিং, এটা আমার দ্বারা সম্ভব না, এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। একজন উদ্যোক্তার এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। কোনো চ্যালেঞ্জ সামনে আসলে তাকে সমাধানের রাস্তা খুঁজতে হবে। আমি জাস্ট আমার কথাটা উদাহরণস্বরূপ বলছিলাম। তো আমাকে এই চ্যালেঞ্জটা নিয়েছি এবং ওই জায়গাটা তৈরি করে নিয়েছি। আমি তখন কি করলাম, আমার যে প্রবলেমটা হলো, প্রবলেম থেকে বের হয়ে আমি কি করলাম, নিজেই আমার 2জন সার্ভিসম্যানকে আমি নিয়োগ দিলাম। তো এই যে মানে নিজের মেন্টাল সেট আপ দেওয়া এবং কিভাবে প্রবলেম ফেস করলে সেই প্রবলেমটা থেকে বের হয়ে এসে আমার উদ্যোগটাকে সামনে নিয়ে যাওয়া, এই জায়গাগুলো তৈরি করতে হবে। মানসিক ভাবে নিজেকে তৈরি করে নিতে হবে। বিভিন্ন প্রতিবন্ধকতা আসবে, সেখানে নিজেকে স্ট্রং রাখতে হবে যে না, আমাকে পারতে হবে। যে কোনো কাজ করতে গেলে প্রবলেম ফেস করতেই হবে। তো প্রবলেম থেকে আমাদেরকে সলিউশন খুঁজতে হবে, সলিউশনের রাস্তাটা তৈরি করতে হবে, নিজেকেই তৈরি করতে হবে। কেউ কারোর জন্য করে দেয় না। একটা কথা আছে যে কেউ কারোর জন্য করে দেয় না, নিজের কাজটা নিজেকেই করতে হয়। তো
আরেকটা বিষয় শেয়ার করতে চাই, যে অনেকের হয়তো ধারণা যে শুধু টাকা থাকলেই উদ্যোক্তা হওয়া যায়। আসলে আমি বলবো যে এটা টোটালি রং কনসেপ্ট, যে টাকা থাকলেই উদ্যোক্তা হওয়া যায়। শুধু টাকা না, এখানে একজন উদ্যোক্তাকে বিনিয়োগ করতে হয় টাকা, একজন উদ্যোক্তাকে বিনিয়োগ করতে হয় তার শ্রম, এবং সেই সাথে তার সময় এবং তার মেধা। সবচেয়ে বেশি উদ্যোক্তা হিসেবে, জি, উদ্যোক্তা হিসেবে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মেধা। তার মেধাকে কাজে লাগাতে হবে, যে কোন জায়গাটা থেকে আমি কিভাবে চেনটা তৈরি করে কিভাবে সাপ্লাই দিব, কিভাবে এই অর্গানিক ওয়েটা আমি ধরে রাখবো, এর জন্য তাকে অনেক মেধা খাটাতে হয়। তো আমি বলবো যে আসলে আমাদের ওই কনসেপ্টটা থাকা দরকার। আর আমরা যদি এভাবে সততা নিয়ে কথা কি, সততা সম্বন্ধে কি বিষয়টা, যে আমরা এইটা সম্বন্ধে তো কেউ বললেন না। অবশ্যই সততার জায়গাটা রাখতে হবে। যেমন আমি বলেছিলাম যে আমি যখন মাঠে নামি তখন কিন্তু আমার প্রোডাক্ট নিয়ে কাস্টমার রিভিউটা নেগেটিভ আসছিল, বাট আমি কিন্তু ওখান থেকে সরে আসিনি যে কাস্টমার রিভিউটা খারাপ আসছে, আমি ঠিক আছে আমি চালের সাথে পারফিউম মিক্সড করেই সেল করি, কাস্টমার তো এটাই চাচ্ছে। বাট আমি আমার সততাটা ধরে রাখছি, আমার বিজনেসের জায়গাটা যাই হোক না কেন, আর ওই জায়গাটা ধরে রেখেছি জন্যই কিন্তু আমি ৬,০০০ টাকা দিয়ে শুরু করে এখন কিন্তু মাসে ১ লাখ টাকা প্লাস সেল দিতে পারছি গড়ে। এটা সুখের খবর। আমাদের আজকে তিনজনের জন্য যা কিছু শুনলাম, এই সমস্ত আলোচনাতে আসলে এই অল্প পরিসরে এত বৃহৎ আলোচনা ভূমিকাই পালন করা যায়। আমরা আরো কিছুদিন আগে বিভিন্ন জনের এই একই বিষয় নিয়ে কথা বলেছি, আমাদের উদ্যোক্তা হতে ভয় কেন, কিন্তু আমাদের সেই ভয়টাকে জয় করতে হবে। আজকে সেই সফলতার কাহিনী আমরা শুনলাম, যে কি করে আমরা এই তিনজন মহিষী নারী তারা এই ভয়টাকে জয় করে কি করে তারা সফলতার দিকে যাচ্ছেন এবং অন্যদেরকে উদ্যোগ করছেন। আমি একটু রেজাউল করিম সিদ্দিকী আজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন আলোচনায়, কিন্তু ওনাকে একটু অনুরোধ করবো আজকে আমাদের এই সকল উদ্যোক্তাদের উদ্দেশ্যে আজকের থেকে কি শিখলাম সেইগুলো একটু সকল উদ্যোক্তাদের জন্য একটু সামারাইজ করে দিতে, একটু মানে সংক্ষিপ্ত আকারে বলে দিতে, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। ধন্যবাদ। আসলে আমি তো শুনছিলাম এবং আমি নিজেও মুগ্ধ হচ্ছিলাম, যদিও কাউকে ক্রিটিক্যালি কোশ্চেন করেছি। ক্রিটিক্যালি কোশ্চেন করার উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে আসলে আমাদের প্রত্যেকের ভিত্তির জায়গা কতখানি শক্তিশালী। কারণ ক্রিটিক্যালি কোশ্চেন না করলে সঠিক জায়গাটি আসলে বোঝা যায় না। তো এই জন্য আমি ক্রিটিক্যালি কোশ্চেন করেছি, কিন্তু এটা আসলে তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য না, তাদের ভিত্তিটা কতখানি শক্তিশালী সেটা বোঝার জন্য। উদ্যোক্তা হওয়ার জন্য প্রাথমিক যোগ্যতা, আমরা যদি উদ্যোক্তার প্রাথমিক জায়গাতে যাই, 3টি বিষয় লাগবেই। 1 নম্বর বলা হচ্ছে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। আপনি উদ্যোক্তা মানেই হচ্ছে কোনো না কোনো সৃজনশীলতাকে আপনি মার্কেটিং করবেন, এবং এই ক্রিয়েটিভিটি যার ভেতরে নাই তিনি উদ্যোক্তা হতে পারবেন। ক্রিয়েটিভিটি বলতে কি বোঝায়? আপনি আমের ভেতরে ক্রিয়েটিভিটি কি? আপনি আম মার্কেটিং করবেন, তার ভেতরে ক্রিয়েটিভিটি কি? ক্রিয়েটিভিটি হচ্ছে ওটাই যে আপনি একটা ম্যাচিউরড আমকে বিষমুক্ত ভাবে বা নিরাপদ ভাবে কাস্টমারের কাছে দিয়ে দিচ্ছেন, এটাই ক্রিয়েটিভিটি। মানে অর্থাৎ আপনি যে সাপ্লাই চেইনটা ছিল সেই সাপ্লাই চেইনটাকে ভেঙে আপনি একটা নতুন পন্থায় প্রোডাক্টটিকে আপনার কাছে দিয়েছেন। ফারহানা ইয়াসমিনের ক্রিয়েটিভিটি কি? উনি সবজি উৎপাদন করছেন এবং সেটি নিরাপদ সবজি উৎপাদন করছেন, এবং ওই যে একটা ক্রিয়েটিভিটি কি, উনি বীজ উৎপাদন করছেন, উনি চারা উৎপাদন করছেন, সেটি তিনি অন্যদেরকে বিতরণ করছেন, এবং এটি করে তিনি একটা ব্যবসা করছেন। যেটি করতো শখের বিষয় সেটি হলো আয়ের বিষয়, ওটা হচ্ছে ক্রিয়েটিভিটি, অর্থাৎ সৃজনশীলতা, এটা থাকতেই হবে। 2 নম্বর হচ্ছে ঝুঁকি গ্রহণ, রিস্ক নিতে হবে। আপনি মনেই করতে পারবেন না যে আপনি ব্যবসা শুরু করবেন, রিস্ক থাকবে না, রিস্ক নিতে হবে। এবং যে সোনিয়া খুব চমৎকার করে বলেছে যে ঝুঁকি থাকবে, এবং ঝুঁকি থাকলে সেখানে বসে থাকা যাবে না। এবং এটি হচ্ছে দ্বিতীয় স্টেজ। থার্ড হচ্ছে অবশ্যই সফল হওয়ার আকাঙ্ক্ষা। সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষায় আপনাকে ঝুঁকি গ্রহণে উদ্দীপ্ত করবে, সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষায় আপনাকে সৃজনশীল ভাবে কাজ করতে উৎসাহিত করবে। এইটা হচ্ছে খুব জেনুইন। আপনি যদি উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে প্রধানত যিনি ধারণাটা দেন
কিন্তু এই তত্ত্বের কথাই বলেছেন এবং আমরা আজকেও দেখি এই তত্ত্বটি কিন্তু কাজে আসছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আত্মবিশ্বাস, ধৈর্য, তারপরে সৃজনশীলতার ঝুঁকি, যে কথাগুলো আমরা বললাম এগুলো তো আছে। আরেকটা যে বাস্কেট আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে, অল্প সংখ্যক, যেমন একটা খুবই মানে চ্যালেঞ্জিং কাজ করছে বৃষ্টি, সে একমাত্র প্রোডাক্ট মাশরুম নিয়ে এসে মার্কেটিং করছে। মাশরুম কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট, কোনো কারণে যদি মাশরুমের মার্কেটিং সিস্টেমটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই ব্যবসাটা পড়ে যাবে। অর্থাৎ আপনাকে সবসময় ব্যবসা করতে চাইলে বাস্কেট তৈরি করতে হবে, যে বাস্কেটে আপনি একাধিক বস্তু রাখবেন এবং যত বেশি বাস্কেটকে ধরতে পারবেন তত বেশি আপনার ব্যবসা সম্প্রসারণের স্কোপ থাকবে। অর্থাৎ ফারহানা ইয়াসমিন উনি যেমন সবজি বিক্রি করবেন, উনি একই সাথে চারা উৎপাদন করে বিক্রি করবেন, একই সাথে উনি জ্ঞানও বিক্রি করবেন এবং একসাথে তিনি আরো নতুন নতুন কোনো প্রোডাক্টকে এনে সেটাকে যুক্ত করবেন। যেমন সোনিয়া আম দিয়ে শুরু করেছেন, পরবর্তী ঘি এনেছেন, তারপরে আরো অন্যান্য প্রোডাক্ট এনেছেন এবং বাস্কেটকে বাড়ালে আর কিন্তু ওই বিপণন ব্যয়টাও কমে যাবে, প্রকিউরমেন্ট কস্টটাও কমে যাবে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো তার কিন্তু ব্যবসায় সফল একটা সম্ভাবনাটা বাড়বে। আর আমাদের যে উদ্যোক্তা যেটা বললেন যে ঋণের ব্যাপারটি, ঋণ যদি আপনি চান তাহলে আপনাকে ব্যাংকিং সিস্টেম মেনেই ঋণ নিতে হবে। আপনাকে কিন্তু ওই রকম ভাবে যদি বলেন যে আমি একেবারেই বিনা ঋণ নিয়ে আপনি উদ্যোক্তা তৈরি হবেন, এই সুযোগটা আপনাকে কেউ দেবে না। আমাদের উদ্যোক্তাদের জন্য বা আমাদের যারা নাকি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কিছু জামানতবিহীন ঋণের ব্যবস্থা আছে, সেটি প্রপার ব্যাংকের কাছে, প্রপার অর্গানাইজেশনের কাছে ঠিক মতো যাওয়া গেলে সেই ঋণটা নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু সেই ঋণের টাকা ঠিক কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, ঋণের টাকা পরিশোধের সামর্থ্যতা আছে কিনা, সেই বিজনেস তিনি করতেন কিনা, এটা কিন্তু তাকে প্রমাণ করতে হবে। আপনি মনে করেন আপনার বাড়িতে কাঁচামরিচের গাছ আছে, কাঁচামরিচ আপনি বিক্রি করেন দিনে 2 কেজি, 2 কেজি কাঁচামরিচ বিক্রি করে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না এবং সেই ব্যবসা দিয়ে কিন্তু আপনি ঋণের টাকা শোধ দিতে পারবেন না। আপনাকে যদি 1% সুদে ঋণ দেওয়া হয়, আসলে ব্যাপারটা কিন্তু ব্যবসা করতে চাইলে একটা ভলিউম লাগবে যাতে সেই ব্যবসাটা করে আপনি ঋণের টাকাকে শোধ দিতে পারেন। অর্থাৎ কথা হচ্ছে এরকম যে আমরা খুব সস্তা ভাবে অনেকটাই বলি, কিন্তু সস্তা না, ব্যবসাটাকে ব্যবসার মতোই করতে হবে। জয়নাল স্যার আপনি একটা কথা বলেছেন যে সততার কথা আপনি বলছেন না, সততার কথা বলার প্রয়োজন নাই, কারণ বিজনেসের এথিক্সই বলে যে বিজনেসে কেউ যদি অসৎ ভাবে ব্যবসা করে সেটা ব্যবসায়ী না, বিজনেস হচ্ছে এথিক্যাল একটা কাজ। এবং আপনি যদি বলেন দৃষ্টিভঙ্গি থেকে সবথেকে সৎ মানুষকে বলা হচ্ছে ব্যবসা, অর্থাৎ সেখানে অসৎকে প্রসঙ্গ আসবে কেন? আসলে অসৎ অনেকই পন্থা অবলম্বন করছে, অর্থাৎ যারা ব্যবসা করবেন ঠিক মতো তারা আসলে সৎভাবে কাজ করবে। আর উদ্যোক্তাদের জন্য বলি একটি কথা, আপনারা উপরে উঠতে চান, লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি ব্যবহার করেন। লিফটে আপনি একসাথে 10 তলায় উঠে যেতে পারেন, আর সিঁড়ি হলে 1 তলা 2 তলা এভাবে ওঠেন এবং যত বেশি সিঁড়ি ব্যবহার করে উঠতে পারবেন প্রতিটি সোপান, প্রত্যেকটি স্টেপ হবে আপনার শক্তিশালী এবং সেই শক্তিশালী স্টেপে আপনি নিশ্চয়ই বিজয়ী হবেন, আপনি নিশ্চয়ই সফল হবেন। আমি আজকে খুব বেশি বলতে চাই না, আমি মনেই করি রিসার্চ ফাউন্ডেশন জয়নাল মানে অভিভাবক, আমাদের উদ্যোক্তাদের নেটওয়ার্ক দরকার। আমরা যদি এরকম ছোট ছোট উদ্যোক্তাদের জন্য প্রয়োজন বোধে আমরা আমাদের ভালো রিসোর্স পার্সনকে এনে আমরা অনলাইন তাদের প্রবলেম সলিউশনের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, আমরা হয়তো অনেক উদ্যোক্তাই তাদের নিজেদের যে ছোটখাটো প্রবলেম আছে সেই সলিউশনটাও কিন্তু বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে, বড় বড় ম্যানেজারদের কাছ থেকে জানতে পারলে তারা অনেক বেশি সফলতা অর্জন করতে পারবে। সেরকম একটা প্রস্তাব আমি আজকে দিয়ে রাখলাম। আর যারা এখানে তাদের অভিজ্ঞতার কথা বলেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। ধন্যবাদ, শুভেচ্ছা। থ্যাংক ইউ রেজা, তোমাকে অনেক ধন্যবাদ। আর এই যে আমাদের সঙ্গে ফারহানা ছিলেন, ফারহানা ইয়াসমিন ম্যাডাম, তারপরে ওনার মেয়ে বৃষ্টি ছিলেন আমাদের সঙ্গে এবং সোনিয়া, তিনজনের মনোমুগ্ধকর আসলে উদ্যোক্তা হওয়ার সফলতার কাহিনী আমরা শুনেছি। আমরা আশা করি যে আপনাদের উদ্যোগ আমাদের বাংলাদেশকে পরিবর্তন আনুক, দেশের মধ্যে একটা বড় রকমের পরিবর্তন আনুক, এই সফলতার কাহিনী সবার কানের মধ্যে পৌঁছাক, সবার দিলের মধ্যে পৌঁছাক। আমি শুধু সততার কথা বলছি যে সততা সম্বন্ধে যদি
আমরা যদি অতটা সজাগই থাকতাম, তাহলে বাংলাদেশে এখন আমাদের এই যে নিরাপদ খাদ্য নিয়ে কথা বলার দরকার ছিল না। আমাদের সব জায়গাতেই সবটাই নিরাপদ হতো। ওই জায়গাটা নাই দেখে আমাদের সততার কথাটা মনে করে দিতে হচ্ছে, না হলে পরে আমরা সৎ থাকছি না। না হলে ওই চিনি গুঁড়া চালে, কিসের চালের মধ্যে হয়তো খুদের সেন্ট পারফিউম মাখায় দিয়ে দিতেছে। এইটা হলো মানে জায়গাটা যে আমাদের জাতিগত ভাবেই আমাদের সততার বড় অভাব রয়ে গেছে, ব্যবসার মধ্যে নৈতিকতার অভাব রয়ে গেছে। তো আমাদের এই জায়গাটা ফেরত আনতে হবে দেখে আজকে আমাদের এই সফলতার গল্পের সঙ্গে বিভিন্ন দিকের সঙ্গে ওটাও আসলে উল্লেখ করতেই হচ্ছে। এবং মানসিকতা, যে সেবা, আমি যে এই যে উদ্যোক্তা হচ্ছি সেবা দেওয়ার জন্য, অবশ্যই আমি লাভ করতে চাই, কিন্তু শুধু লাভই নয়, আমি সেবা করতে চাই, মানুষের কল্যাণে করতে চাই, এই চাকরি তৈরি করতে চাই, মানুষ চাকরি নিবে না দিবে, এই চাকরি তৈরি করতে চাই। এই যে মানসিকতাটা গুলা, এইটা ন্যায়ের পথে থেকে করার দরকার এবং নৈতিকতার দিক থেকে আসা দরকার। আমি আরেকবার, আমি সরি, আমার ল্যাপটপে খুব একটা ডিস্টারবেন্স হয়ে গেছে মনে হয় কোনো রকমের, যে কারণে আমি এখন মোবাইল ফোন থেকে শেষ পর্যন্ত যোগ দিচ্ছি, মাঝখানে অফ হয়ে গেছিলাম। তো আপনাদের সবাইকে আমাদের ধন্যবাদ আজকে মানে আলোচনায় যারা আমাদের সাথে ছিলেন আর আপনারা যারা ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। বিসেফ ফাউন্ডেশন নিরাপদ খাদ্য নিয়ে কথা বলে। আপনারা যারা আজকে অংশগ্রহণ করেছেন, আমাদের পেজে গিয়ে আপনাদের জন্য নানা রকমের প্রশ্ন রয়ে গেছে, ওগুলার আপনারা জবাব দিতে পারেন, ওখানে গিয়ে কমেন্ট করতে পারেন। ফেসবুকের বিসেফ ফাউন্ডেশন পেজ, এই পেজে গিয়ে ওখানে গিয়ে জবাব দিতে পারেন। তো তাহলে পরে আপনারা আমাদের সঙ্গে থাকছেন এবং আপনাদের মন্তব্যগুলো থাকছে, এবং দরকার লাগলে আপনাদের ক্রেতারা, আমরা আপনাদের এই ব্যবসার যাদের কাছে আপনারা পৌঁছতেছেন, আপনাদের টেলিফোন নাম্বার বা আপনাদের ইমেল বা ফেসবুক আইডি ওখানেও আপনারা দিয়ে দিতে পারেন, যাতে করে কেউ ইচ্ছা করলে আপনাদের কাছ থেকে আপনাদের পণ্য নিতে পারে। আমি মনে করি যে আপনাদের এই যে প্রচেষ্টাটা সুফল সবার ঘরে ঘরে পৌঁছানো দরকার। আমরা সবাই, আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, তারা সবাই যাতে পান। এই বলে আমি আজকে আমাদের আলোচনা শেষ করছি। আমরা অফলাইন যেতে পারি। সাজ্জাদ, আমরা অফলাইন যাব।